নিটের স্পেশাল ক্লাসে ইলেকট্রোম্যাগনেটিক্সের উপর বা ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে থার্ড লেসনে আমরা যাচ্ছি। এখন আমরা গত লেসনের শেষে যান্ত্রিক গোলযোগের জন্য যে জায়গাটাতে থেমে গেছিলাম প্রবলেম করতে করতে সেখান থেকে শুরু করব। প্রথমত আমরা এখন যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোর বেশি থিওরিগুলো একটু ভেবে নিচ্ছি। যে একটা পার্টিকেলকে বৃত্তাকার পথে ঘোরাতে চায়, কিসের প্রভাবে? চার্জ পার্টিকেল, তাকে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। তাহলে সেই ক্ষেত্রে ওকে যে প্লেনে ঘোরাতে চাইছো, ধরো এক্স ওয়াই প্লেনে, তাহলে লম্ব দিকে জেড অ্যাক্সিস বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হবে। সিমিলারলি এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘোরাও তাহলে পজিটিভ জেড অ্যাক্সিসে, নেগেটিভ সেন্সে ঘোরাতে হলে অর্থাৎ ক্লকওয়াইজ সেন্সে ঘোরাতে হলে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে বৃত্তপথে ঘুরবে সেই বৃত্তপথে ব্যাসার্ধ আর সমান আমরা দেখেছি এমভি বাই বি কিউ ছিল চার্জ, সমান √2mE বাই বি কিউ, যেখানে ই ছিল কাইনেটিক এনার্জি, এম ছিল পার্টিকুলার মাস। সুতরাং মাসের উপর ডিপেন্ডেন্স বললে এই রিলেশন, প্রথম রিলেশন বা দ্বিতীয় রিলেশনটা কাজে লাগাবো। আবার ই সমান ইভি, যেখানে ভি পোটেন্সিয়াল ডিফারেন্সের এগেনস্টে পার্টিকেলটাকে ধরো অ্যাক্সিলারেট করেছি, তা যদি করা হয়ে থাকে তাহলে সেখানে ইয়ের জায়গায় ইভি বসাতে পারি। সো আর ইকুয়ালস টু √2m ইভি বাই বি কিউ। এই জায়গাগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং পার্টিকেলটা যখন ঘুরবে তখন ওর উপরে যে ফোর্স কাজ করছে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এই ফোর্সটা কিন্তু ওয়ার্কলেস ফোর্স। তাহলে পার্টিকেলটা কীভাবে ঘুরবে? পার্টিকেলটা কিন্তু তোমার সেম স্পিডে ঘুরবে। অবশ্য ওর ভেলোসিটি চেঞ্জ হবে, কারণ বৃত্তাকার পথে যখন যে বিন্দুতে যাচ্ছে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর তার বেগের দিক হবে, এ বিন্দুতে হবে এতে অঙ্কিত স্পর্শক বরাবর, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। যদি সিতে বেগের দিক পেতে চাই তাহলে সি বিন্দুতে আমি স্পর্শক টানলে সেই স্পর্শক বরাবর। সুতরাং বরাবর বেগের দিক বদলে যাচ্ছে। এবার ইউনিফর্ম স্পিডে ঘুরছে, তো তার ফলে ওর যে কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্যাট শুড বি কনস্ট্যান্ট, কারণ পার্টিকুলার ডাইরেকশানে ঘুরছে উইথ ইউনিফর্ম স্পিড। ভি ইকুয়ালস টু, তুমি জানো, ওমেগা আর। সেখান থেকে বলতে পারি ভি আর ব্যাসার্ধের পথে যদি ঘোরে, নির্দিষ্ট ব্যাসার্ধের পথে, তো ওমেগা ইজ কনস্ট্যান্ট। এবার পার্টিকেলটা আর ব্যাসার্ধের পথে ঘুরছে, অক্ষ সাপেক্ষে তার একটা জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, ওমেগা কনস্ট্যান্ট, তাহলে আই ওমেগা সমান এল। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামও কনস্ট্যান্ট হবে, কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হবে, স্পিড কনস্ট্যান্ট, এম ভরের বস্তু ½ mv², এটা কনস্ট্যান্ট রাশি হবে। তাহলে ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঘূর্ণনের পর্যায়কাল টি সমান কত হবে? 2πm/b। এবার এইখানে তোমাকে বললো যে কেন্দ্রে সঙ্গে 90 ডিগ্রি কোণে ঘুরে গেল পার্টিকেলটা। তাহলে তুমি বুঝতে পারছো একটা কোয়াড্রান্ট 360 ডিগ্রি ঘুরলে সময় লাগতো টি, তাহলে 1/4 90 ডিগ্রি ঘোরার জন্য সময় লাগবে t/4। সুতরাং যে কোনো আর্কের যে কোনো অংশ কমপ্লিট বৃত্ত যদি না হয় তখন আমরা বুঝে নেব যে 360 ডিগ্রি রোটেশন, 360 ডিগ্রি সমান 2π রোটেশনের জন্য টাইম পিরিয়ড টি। সুতরাং আমার যেটুকুটা হয়তো বললো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি রোটেশনের জন্য কতখানি? 6/1 t/6। এইভাবে যে কোনো ক্ষেত্রে টাইম পিরিয়ড বের করতে পারবো। সেইটুকুটার জন্য ঘূর্ণনের জন্য সময়কাল কতখানি বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে n সমান 1/t, এটা আমরা দেখেছি। n ইকুয়ালস টু 1/t সমান কত হবে? তাহলে b/2πm। এবং এই ফ্রিকোয়েন্সির নাম আমরা বলেছি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এটা ইন্ডিপেন্ডেন্ট অফ কি? আর এর উপর নির্ভর করে না, বৃত্তপথের ব্যাসার্ধের উপর নির্ভর করে না, পার্টিকুলার ঘূর্ণনের বেগের উপর নির্ভর করে না। এবং এই নীতির উপর ভিত্তি করে সাইক্লোট্রন যন্ত্র বলে অ্যাক্সিলারেটর, লিনিয়ার অ্যাক্সিলারেটর কাজ করে থাকে, সেটাও আমরা আলোচনা করেছিলাম। এছাড়া আমাদের এখানে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো কিছুটা লোরেঞ্জ ফোর্স ইকুয়েশনের উপরে। এফ ইকুয়ালস টু তোমার কিউই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। এবার প্রথমটা তোমরা বুঝতে পারছো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে যে ফোর্স কাজ করছে চার্জ পার্টিকেলের উপরে। দ্বিতীয়টা ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স। এবং এই ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে এফ সমান কিউ ইন্টু আমরা দেখতে পাচ্ছি ভি ক্রস বি। এবার এই পার্টিকেলের উপরে কতটা ফোর্স কাজ করছে যদি আমার ভি ভেক্টর দেওয়া থাকে, বি ভেক্টর দেওয়া থাকে, তাহলে ভি ক্রস বি করে কিউ দিয়ে গুণ করলে এফকে পেয়ে যাবো। আবার অনেক ক্ষেত্রে ধরো এফ দেওয়া আছে, এফ নোন আছে, ভি নোন, বললো বি বের করো, অথবা বি নোন ভি বের করো, দুটোর মধ্যে একটা। তখন কম্পেয়ার করব দুই পক্ষের, আই জে কে এর মধ্যে কম্পেয়ার করে করে আমাদের ভ্যালুগুলো বের করতে হবে।
এরকম ক্ষেত্রেও আমাদের বিভিন্ন অঙ্কে আসবে। এছাড়া তোমরা দেখেছো যে একটা লুপকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, কারেন্ট ক্যারিং লুপ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যদি রাখা হয়, লুপটা এই রকম শেপের হলেও তার দুই প্রান্তবিন্দুর মধ্যে দূরত্ব যদি এডি হয়, তাহলে এই এডি সমান যদি আমার এল হয়, তাহলে তার উপরে যে বল কাজ করে বিআই ইন্টু এল ইন্টু সাইন থিটা। এটা আমরা দেখেছিলাম বি প্রাবল্যের সুষম চুম্বক ক্ষেত্রের সঙ্গে যদি থিটা কোণে থাকে এডি রেখা, তাহলে বিআইএল সাইন থিটা। এবার যদি ক্লোজ লুপ হয় তাহলে ফোর্সটা হয়ে যাবে 0। সুতরাং এই ক্ষেত্রে আমরা খুব সহজে সেই মানগুলো বের করে নিতে পারবো। মূলত এই জায়গাগুলো আরেকটা কথা বলে নিই, আরেকটা বলেছিলাম যে অনেক সময় টেম্পারেচার দিয়ে যদি বলে, তাহলে ইয়ের জায়গায় আমরা বলেছিলাম যে মলিকুলার মোশন যদি থাকে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে ইয়ের জায়গায় 3/2 কেটি ধরেও ক্যালকুলেশন করতে হতে পারে। সুতরাং এই জায়গাতে আমি বলতে চাইলাম যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো ফেস করব, তার জন্য আমাদের কোন কোন জায়গাটা জানা দরকার। দিস ইজ হাইলি ইম্পর্ট্যান্ট। এই অ্যানালিসিসটা আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা খুব সহজে যে কোনো অঙ্ক করতে পারবো। তো এইবারে আমরা সেই জায়গাগুলো দেখে নিয়েছি। আর এর মান কিন্তু এগুলো পরপর মনে রাখতে হবে। আর সমান এমভি বাই বি কিউ সমান √2mE বাই বি কিউ সমান √2mEV বাই বি কিউ। ভি কিন্তু এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ, যে ভোল্টেজটা ওকে অ্যাক্সিলারেট করেছে। এবার টি সমান 2πm বাই বি। এবার যখন আদার দেন তোমার 90 ডিগ্রি কোণে পার্টিকেলের সঙ্গে, পার্টিকেলের ভেলোসিটির সঙ্গে যখন বি এর অ্যাঙ্গেল থিটা হবে, এবং থিটা কত নয়, থিটা 90 ডিগ্রি নয়, 0 ডিগ্রি নয় এবং 180 ডিগ্রি নয়। এই রকম যদি হয় থিটা নট ইকুয়ালস টু 0 ডিগ্রি, 180 ডিগ্রি বা 90 ডিগ্রি, তখন পার্টিকেলটা কিন্তু হেলিক্যাল পাথে যাবে। এবং হেলিক্যাল পাথে গেলে তার বৃত্তপথের ব্যাসার্ধের মানের কিন্তু চেঞ্জ আসবে। আর এর মান তখন কত হবে? দেখো, আর এর মান হবে এমভি সাইন থিটা বাই বি কিউ, এমভি সাইন থিটা বাই বি কিউ। কিন্তু টাইম পিরিয়ড সেই একই হবে 2πm বাই বি কিউ। টাইম পিরিয়ডে চেঞ্জ হবে না, পাথটা হবে হেলিক্যাল, পাথটা হবে হেলিক্যাল। সুতরাং এই কথাগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। এবং ফ্রিকোয়েন্সি, যাকে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি বলছে, এটাও আনচেঞ্জ থাকবে বি বাই 2πm। এটা কিন্তু আদার দেন কত অ্যাঙ্গেলে ঢুকেছে, বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত, আদার দেন 90 ডিগ্রি, 0 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি। এনি আদার অ্যাঙ্গেল যদি হয় থিটার মান, তাহলে সেই ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। এবং এই হেলিক্যাল পাথের আমরা যে পিচ দেখেছিলাম, পিচের মান আমরা দেখেছি যে মূলত বলেছিলাম যে ভি কস থিটা হচ্ছে ফিল্ডের দিকের কম্পোনেন্ট ইন্টু টি, টি হলো ঘূর্ণনের পর্যায়কাল। এবং সেটা সমান আমরা যদি বসিয়ে নিয়েছি আর এর টার্মসে, তাহলে দেখেছিলাম 2πr cot থিটা হয়। এটাকে বলা হয় পিচ অফ দ্য হেলিক্যাল পাথ। সুতরাং এই কথাগুলো মাথায় রেখে আমরা প্রবলেমগুলো করতে শুরু করব। প্রথম প্রবলেমে আমরা আসছি এবারে। প্রথম প্রবলেম কি বলছে? বলছে টু পার্টিকলস এক্স অ্যান্ড ওয়াই হ্যাভিং ইকুয়াল চার্জেস, দুটোরই চার্জ কিন্তু বলে দিয়েছে সমান। আফটার বিং অ্যাক্সিলারেটেড, তাহলে দুটোরই চার্জ সমান, ইকুয়াল চার্জেস। আফটার বিং অ্যাক্সিলারেটেড থ্রু সেম পোটেন্সিয়াল, দেখো পোটেন্সিয়ালে যেতে হচ্ছে, দুটো পার্টিকেল এন্টার এ রিজিয়ান অফ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ডিসক্রাইব সার্কুলার পাথ R1 অ্যান্ড R2। তাহলে দেখো বৃত্তপথের ব্যাসার্ধের কথাও চলে আসছে আমাদের। তাহলে ব্যাসার্ধের এক্সপ্রেশন দিয়ে শুরু করতে হবে, তাতে পোটেন্সিয়াল থাকবে, তাতে চার্জ থাকবে, দ্য রেশিও অফ দেয়ার মাসেস, এক্স অ্যান্ড ওয়াইয়ের মাসের রেশিও বের করতে হবে। তাহলে আর সমান আমরা তো জানি যে এমভি বাই বি কিউ, তাতে তো হবে না। তাহলে কি এমভি সমান সমান কত? √2mE বাই বি কিউ, তাতেও কিন্তু হবে না। ই সমান সমান কত? কিউভি, তাহলে 2m ইন্টু কত হবে? কিউ ইন্টু ভি বাই বি কিউ। এবার দেখো কি কি সেম বলেছে, ইকুয়াল চার্জ, তাহলে কিউ এর মান সেম, তা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই যখন আমি রেশিওতে যাব। অ্যাক্সিলারেটেড থ্রু সেম পোটেন্সিয়াল, ভিও সেম। তাহলে এবার কি বলছে, দেখো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দুটো ক্ষেত্রেই, তাহলে বিও সেম। তাহলে কে থাকলো? এম আর আর এর মধ্যে রিলেশন, দেখো আর ইজ প্রপোর্শনাল টু, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি √m। তাহলে দেখো এম এর রেশিও, দ্য রেশিও অফ মাসেস এক্স অ্যান্ড ওয়াই, তাহলে M1 বাই M2 কী হবে? আরগুলোর স্কোয়ারের সঙ্গে সমানুপাতে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। সুতরাং দেখো আমাদের এক্ষেত্রে সি হলো কারেক্ট আনসার। তাহলে সি এর কোশ্চেনে আনসার হয়ে গেল আমাদের কারেক্ট। তাহলে এই 16 নম্বর প্রশ্ন যেটা ছিল আমাদের, 16 নম্বর প্রশ্নে সি হলো কারেক্ট আনসার। তাহলে 16C। কিন্তু আমাদের অবশ্যই আমি বলেছি
এই ফর্মটা আর সমান এম ভি বাই বি কিউ সমান √2 বাই বি কিউ সমান √2 ইভি বাই বি কিউ, এটা মাথায় রাখতে হবে কোন জায়গাটায় দরকার সেখানে যাতে আমরা অ্যাডভান্স পৌঁছে যেতে পারি। নেক্সট কি বলছি, প্রবলেম নাম্বার এটা হবে তোমার 17 আগের কন্টিনিউয়েশন আর কি। এ ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে এক্সার্টস এ ফোর্স, এ ম্যাগনেটিক ফিল্ড 4 × 10⁻³ কে। তার মানে ফিল্ডটা দেওয়া হয়েছে কোথায়, ফিল্ডটা তোমার অ্যাপ্লাই করা হয়েছে নেগেটিভ জেড ডাইরেকশানে নাকি না পজিটিভ জেড ডাইরেকশানে। এক্সার্টস এ ফোর্স, একটা ফোর্স দিচ্ছে, ফিল্ড একটা ফোর্স দিচ্ছে অন এ পার্টিকেল হ্যাভিং এ চার্জ 10⁻⁹ কুলম। দেখো একটা পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে তার উপর যে ফোর্স কাজ করে সেটা ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স, এবং এটা কোথায় ঘুরছে এক্স ওয়াই প্লেনে, খুব স্বাভাবিক, আমরা জেড অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি তাহলে পার্টিকেল এক্স ওয়াই প্লেনে ঘুরবে, এটা স্বাভাবিক। এবার বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। দেখো তাহলে এটা পিওরলি লোরেঞ্জ ফোর্সের প্রবলেম, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সো উই আর টু স্টার্ট ফ্রম দ্য লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন ফর দ্য ম্যাগনেটোস্ট্যাটিক পার্ট। সো FM ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু Q × V × B। এবার দেখো কী কী আছে কী কী নেই। FM কিন্তু বলে দিয়েছে, ফোর্স বলে দিয়েছে 4I, ফোর্স বলে দিয়েছে কত বলেছে 4I প্লাস কত বলে দিয়েছে 3J, 4I প্লাস 3J ইন্টু কত ইন্টু 10⁻⁻10। কিউ বলে দিয়েছে, কিউ কত বলেছে দেখো কিউ বলে দিয়েছে 10⁻⁹। তাহলে কিউ এর মান বসিয়ে দিলাম ইন্টু V × B। ভেলোসিটি অফ দ্য পার্টিকেল চাই, আমরা ধরে নিচ্ছি AI প্লাস BJ, ভিটা ধরে নিলাম, লেট ইট বি ক্রস বি বলে দিয়েছে, কি বলে দিয়েছে 4 × 10⁻³ কে, 4 × 10⁻³ এবার দেখো আমরা প্রথমে ওই 10⁻⁻ এর গুণভাগটা ঠিক করে নিই। 10⁻12 রাইট হ্যান্ড সাইডে থাকলো, নিচে এসে ওপরে উঠলো 10⁻12 হয়ে 10⁻2 থাকলো। তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকলো 4I প্লাস 3J ইন্টু 10⁻²। রাইট হ্যান্ড সাইডে কী থাকলো দেখো 4 থাকলো একটা, আর কি থাকলো দেখো I × K, রাইট হ্যান্ড ক্রস টু রুল নাও, I J K, অ্যারো এদিকে I × K, দেখো এটা আমাদের অ্যারোর দিক, I × K অ্যারোর বিপরীত দিকে, তাহলে −J, তাহলে মাইনাস দেখো 4 × -AJ, তাহলে এর আগে একটা মাইনাস বসলো। এবারে কি আছে আর একটা বি দিয়ে 4B, J × K মানে I, দেখো J × K, এটা J × K এই অনুযায়ী এসছি, তাহলে I, তাহলে এখানে হলো তোমার কত এলো প্লাস 4 × BI, দেখো এখানে B আছে, এখানে J × K বলে I এলো। এবার দুই পক্ষ আমরা কম্পেয়ার করতে পারি, দেখো কম্পেয়ার করলে কি হচ্ছে, I এর সঙ্গে I 4BI সমান 4I × 100, তো 4B ইকুয়ালস টু কত 400, তা B ইকুয়ালস টু কত 100। এবার দেখো 3J × 100 মানে 300 সমান -4A, সো A ইকুয়ালস টু -75। তাহলে V কত ছিল, V সমান আমরা ধরেছি AI প্লাস BJ, B আমাদের ধরা হয়েছে, V কত ধরা হয়েছে AI প্লাস BJ, তাহলে A কত -75I প্লাস B কত বেরিয়েছে 100 প্লাস 100J, এটাই আমাদের আনসার, দিস ইজ আওয়ার আনসার। খুব সহজভাবে বেরিয়ে গেল, তাহলে আমাদের আনসারে আমরা খুব সহজে পৌঁছে গেলাম। এইভাবে খুবই সহজ করে আমরা উত্তরে পৌঁছাতে পারলাম, এখানে কম্পেয়ার করে। এমনিতে নর্মালি কী হয় লোরেঞ্জ ফোর্সটা বের করতে দেয়, তাহলে ক্রস প্রোডাক্ট করে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু ক্রস প্রোডাক্ট ছাড়াও দেখলাম এখানে একটু আলাদা, ডান পক্ষে ভিটা বলা নেই, ভিটা ধরে নিলাম। তুমি বলতে পারো A প্লাস B যে লিখলেন, কে জেড কম্পোনেন্ট লিখলেন না কেন? দেখো এখানে জেড কম্পোনেন্ট লিখলেও তার সঙ্গে যখন কে এর ক্রস হচ্ছে K × K 0, সুতরাং এখানে জেড কম্পোনেন্ট এক্সিস্ট করবে না। সুতরাং ভেলোসিটি কম্পোনেন্ট, পার্টিকুলার ভেলোসিটিটা XY প্লেনেই কনফাইন্ড থাকবে, এবং ভেলোসিটি আমরা ওইভাবে AI প্লাস BJ আকারে প্রকাশ করতে পারবো। এটা কিন্তু অঙ্কের প্রকৃতি আমাকে বলে দিচ্ছে, কারণ আমাদের ফিল্ডটা অ্যাপ্লাই করেছি অ্যালং জেড অ্যাক্সিস, সো দ্য মোশন উইল টেক প্লেস ইন দ্য XY প্লেন। সো এখানে আমরা জেড কম্পোনেন্ট অফ ভেলোসিটি বিচার করিনি, না করলেও অসুবিধা কিছু হয়নি। নেক্সট আরেকটা প্রবলেমে আসি আমরা। এখানে দেখো এই প্রবলেমটাই কি বলছে,
এটা যেটা বলছে সেটা দেখি আমরা আগে। বলছি যে ইন দ্য ফিগার শোজ এ সেমি সার্কুলার ওয়্যার লুপ ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। দেখো একটা সেমি সার্কুলার লুপ একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে, B1 টেসলা বলে দিয়েছে, বি ইজ 1 টেসলা, দ্য প্লেন অফ দ্য লুপ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। প্লেনটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। কারেন্ট 2A ফ্লোজ ইন দ্য লুপ ইন দ্য ডাইরেকশন শোন। এই যে 2A পরিমাণ কারেন্ট ক্লোজ লুপে এ থেকে ধরো A1 থেকে বি হয়ে সি হয়ে A1 এলো ক্লোজ লুপ। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফোর্স ইন দ্য কেসেস এ অ্যান্ড বি। দেখো দুটো কেস, একটা উপরে এ কেস, কেস এ, আর নিচে হলো এটা হলো গিয়ে কেস বি, কেস বি। আরিহান্টের প্রবলেম। তাহলে এইখানে দেখো ক্লোজ লুপ ম্যাগনেটিক ফিল্ডে আছে, তাহলে প্রথম ক্ষেত্রে ফোর্স 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুটো পোর্শন, একটা PQR আর একটা PSR, এবং দুটোতে বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো PQR আর্ক, তাহলে তার জন্য কতটা ফোর্স কাজ করে তোমরা দেখেছো। তার দুটো এন্ড পয়েন্ট নিয়ে নিচ্ছি, এন্ড পয়েন্ট দুটোকে আমরা যোগ করে দিয়েছি। এখানেতে বি বলে দিয়েছে 1 টেসলা, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এবং রেডিয়াস অফ দ্য লুপ বলে দিয়েছে 2 মিটার। তাহলে দেখো PR সমান কত, PR সমান হলো গিয়ে তোমার 4 মিটার। তাহলে ফোর্সটা কতখানি দেখো, BIL sin থিটা হয়। বি কত, বি ছিল দেখো এখানে 1 টেসলা, তাহলে 1 বসালাম। আই কত, আই বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 বসালাম। আর রেডিয়াস অফ দ্য লুপ বলে দিয়েছে, বলেছে কি দ্য রেডিয়াস অফ দ্য লুপ ইজ 2 মিটার, তাহলে 2 মিটার হলে PR হলো ইন্টু 2 4, তাহলে এই দূরত্বটা 4 মিটার, তাহলে কত হলো 8 নিউটন। কোন অংশের জন্য, এই ওপরের অংশের জন্য। এবার নিচের অংশের জন্য কত, ক্লোজ লুপের জন্য কিন্তু একই সেন্সে কারেন্ট হলে 0 হতো, তাহলে নিচের অংশের জন্য আবার সিমিলার ক্যালকুলেশন দেবে BIL sin থিটা, থিটা তো 90 ডিগ্রি, তাহলে আবার 8 নিউটন। তাহলে টোটাল ফোর্সটা কত হবে, 8 + 8 হলো কত, 16 নিউটন। সুতরাং যখন আমার ক্লোজ লুপ হলেও আমাকে দেখতে হবে যে প্রবাহটা একমুখ না বিপরীতমুখ। একমুখ হলে ঠিক আছে, ক্লোজ লুপে ফোর্স 0। বিপরীতমুখ হলে আমরা বলেছি তখন এই যে কার্ভড অংশের জন্য যে ফোর্স কাজ করবে তার দুটো এন্ড পয়েন্টকে যোগ করে দাও, যে যোগ করলে যে লেন্থ পাবে তার জন্য ফোর্স কাজ করবে। এই যে BIL sin থিটা, এলটা হয়ে গেল এই AB রেখার লেন্থ, যেটা কিনা 4 মিটার হয়েছিল। আই বলে দিয়েছিল 2 অ্যাম্পিয়ার, B1, তাহলে 4 × 8 নিউটন। আবার আরেকটা শেপ এই তারটাই আছে, তাহলে এর জন্য তো একই দিকে যদি কারেন্টের ডাইরেকশন হয় তাহলে একই ফোর্স কাজ করবে, তাহলে দুটো ফোর্স কিন্তু এখানে একই দিকে কাজ করছে। রেজাল্ট্যান্ট ফোর্স শুড বি 8 + 8 = 16 নিউটন। 16 নিউটন। এইখানেতে ফিল্ডটা কোন দিকে কাজ করছে দেখো, বামহস্ত নিয়ম থেকে ফিল্ড কাজ করছে কোথায়, ভেতরের দিকে। কারেন্ট যাচ্ছে এদিকে, কারেন্ট যাচ্ছে ফিল্ড ভেতরে, ফিল্ড ভেতরে, কারেন্ট এদিকে, কারেন্ট পিটো আর, তাহলে এই ফোর্সটা কাজ করছে এই দিক বরাবর। কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে, ফিল্ড এদিকে, তাহলে বুড়ো আঙুল যাচ্ছে, বুড়ো আঙুল তুমি যদি ধরো তাহলে দেখবে দূরের দিকে, তাহলে এই দূরের দিকে PR রেখাকে তার লম্ব দিকে ফোর্স দিয়ে টেনে নিয়ে যাবে, এই লম্ব দিক বরাবর ফোর্সটা কাজ করবে। এইভাবে আমরা ফোর্সের ডাইরেকশনও পেতে পারি। নেক্সট আমরা যে থিওরিগুলো শিখলাম তার কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে যাচ্ছি, এবং সেই ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে আরেকটা প্রবলেম নিয়ে বলছি। এবারে প্রবলেম নাম্বার আমাদের হলো গিয়ে 19। এখানে কি বলতে চাইছে দেখো, an ion of charge q and mass m is accelerated in a region of potential difference v volts and enter a region of uniform magnetic field B perpendicular to it, perpendicular to its velocity। তা দেখো আবার সেই কিউ চার্জ, এম ভরের কণা, ভি পোটেন্সিয়ালে অ্যাক্সিলারেটেড। এবার বলছি ইফ দ্য আয়ন ডিসক্রাইবস এ সেমি সার্কেল অফ ডায়ামিটার x দেন ইটস মাস। দেখো সেই আগের প্রবলেমের মতনই, আর সমান কী ছিল, mv/, আমরা বলেছি বি। এবার mv/b তার জায়গায় লিখেছিলাম কি √2me কাইনেটিক এনার্জি, বি না বি কিউ করেছিলাম, নর্মালি আমরা বি দিয়ে পড়ে অভ্যস্ত, সেই জন্য গণ্ডগোলটা হচ্ছে বি কিউ। ই সমান কত, 2m × q × V/BQ। দেখো
এইখানে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এইবার বলছে ডায়ামিটার, আর ডায়ামিটার বলে দিয়েছে এক্স, তাহলে আর সমান এক্স বাই টু রেডিয়াস যখন। এবার মাস চেয়েছে, তাহলে এখানে স্কোয়ার করে আমাদের মাসে পৌঁছাতে হবে। দেখো এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার করলাম, হ্যাঁ, 2m কিউ ভি বাই বি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, তাই একটা কিউ কেটে গেল। অতএব এম ইকুয়ালস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার ইন্টু কিউ, এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু কিউ বাই 8v বাই 8v। তাহলে এটা কত হলো? দেখো তোমার বি এরটা কারেক্ট আনসার, বি স্কোয়ার কিউ এক্স স্কোয়ার বাই 8v। সুতরাং 19 প্রবলেম নাম্বার 19-এর আনসার হলো বি। খুব সহজে আমরা এই লাইনটা কিন্তু যদি মাথায় রাখতে পারি, বুঝতে পারছি প্রবলেমটা অনেক সহজ হয়ে যাবে। এইবার তারপরে আরেকটা অঙ্ক, অ্যাপ্লিকেশান, যে থিওরিগুলো শিখলাম অ্যাপ্লিকেশানগুলো দেখছি, এবং এই জায়গাগুলো নিটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং আমাদের একটু অঙ্কগুলো প্র্যাকটিস করে নেওয়া খুবই দরকার। সেই হিসেবে এই অঙ্কগুলো গুরুত্ব সহকারে আমরা করার চেষ্টা করছি। অ্যান ইলেকট্রন ইজ ট্রাভেলিং উইথ ভেলোসিটি ভি, v equals to 3i plus 5j in a magnetic field B. What is the magnitude and direction of force? রেপ দেখছো লোরেঞ্জ ফোর্সের প্রবলেম এবং ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স। তাহলে এফ এম ইকুয়ালস টু আমাদের ইকুয়েশনটা লিখি কিউ ইন্টু ভি ক্রস বি। কিন্তু একটা মনে রাখবে, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ এবং সেই চার্জের মান -1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। এবার ভি কত বলেছে? 3i প্লাস 5j। তাহলে ভিটাকে আমরা লিখে নিতে পারি, কত লিখতে পারি? 3i প্লাস 5j। তাহলে লেখা হলো ক্রস বি বলে দিয়েছে 6i প্লাস 4j, তাহলে থাকলো 6i প্লাস 4j। এবার তাহলে আমরা বের করে ফেলি, দেখো কি দাঁড়ালো? -1.6 ইন্টু কত? ইন্টু তোমার 10⁻⁻⁹। এবার দেখো আই ক্রস আই তো 0, তাহলে জে ক্রস আই জেকে নিয়েছি, জে ক্রস আই, দেখো আই জেকে নিয়েছি, আই অ্যারো দেবো জে, অ্যারো দিলাম কে। দেখো জে ক্রস আই সমান মাইনাস কে, তাহলে -30k এলো এখানে। এবারে জে দিয়ে আই ক্রস জে, 3 4 12, আই ক্রস জে, দেখো অ্যারো বরাবর যাচ্ছি, অ্যারো বরাবর মানে প্লাস, তাহলে কি হলো? আই ক্রস জে মানে কে, তাহলে +12k। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম কত হলো? -1.6 ইন্টু 10⁻⁻⁹ ইন্টু 18k। তাহলে দেখো 6 18 108, হাত থাকলো 10, 18 18 10 28, তাহলে ফোর্সটা হলো কোথায়? 28.8 ইন্টু 10⁻⁻⁹k। তাহলে ফোর্সের মান হলো 28.8 ইন্টু 10⁻⁻⁹ কি নিউটন। এবং ডাইরেকশনটা কোথায়? অ্যালং নেগেটিভ জেড ডাইরেকশন। নেগেটিভ জেড ডাইরেকশন ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ পার্টিকেল হিয়ার। এই হয়ে গেল আরেকটা প্রবলেম। তাহলে 20 নম্বর প্রবলেম আমাদের হয়ে গেল, এটা নিট এমডিজির প্রবলেম। নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমে কী বলছে? A charged particle of charge 5 microcoulomb and mass 5 gram is moving at a constant speed 5 meter per second in a magnetic field B on a circular curve x square plus y square equals to 25, where x and y are in meter. Find the value of magnetic field. দেখো পার্টিকেলটা কিন্তু একটা বৃত্তাকার পথে যাচ্ছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25। তোমরা জানো এটা একটা সার্কেলের ইকুয়েশন, এবং এই সার্কেলের অরিজিন হলো 0 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, অরিজিন নয় তো সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দ্য সার্কেল ইজ 0 0। তাহলে এখানে রেডিয়াস কত? 5 ইউনিট, তার মানে 5 মিটার। এটা আমরা পেয়ে গেলাম। আর কি বলছে পার্টিকেলের? দেখো বলছে যে টাইম পিরিয়ড কি বলেছে? এই চার্জ পার্টিকেল অফ চার্জ 5 মাইক্রোকুলম অ্যান্ড মাস 5 গ্রাম কিন্তু বলেছে, ইজ মুভিং অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড 5 মিটার পার সেকেন্ড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইন এ কার্ভ দিস, ফাইন্ড দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, এখানে আর বলে দিয়েছে। তাহলে আর সমান দেখো আমরা যাদের জানি তাদের দিয়ে দেখার চেষ্টা করি, mv/bq। দেখো তো হচ্ছে কি না।
কাকে চাই? ম্যাগনেটিক ফিল্ড বিটা আমাদের চাই। দেখো চার্জ দেওয়া আছে, এম দেওয়া আছে, অ্যান্ড ভেলোসিটিও দেওয়া আছে, শুধু প্রপার ইউনিটে বসাতে হবে। দেখো আরটা কতখানি আমাদের? আরটা এখানে কিন্তু হলো গিয়ে আমাদের 5 মিটার। এম কত? 5 গ্রাম। 5 গ্রাম মানে কত কেজি? 5 গ্রাম মানে তোমার 5 ইন্টু 10⁻³ কেজি। তাহলে 5 গ্রাম মানে হলো 5 ইন্টু 10⁻³ কেজি। ভি স্পিড বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে ইন্টু 5 বাই বি জানি না। কিউ চার্জ অফ দ্য পার্টিকেল 5 মাইক্রো কুলম, তার মানে 5 ইন্টু 10⁻⁻6। তা দেখো বি সমান কত দাঁড়াচ্ছে? দেখো এই 5 সব কেটে গেল, 10⁻6 ওপরে উঠলো, 10⁻³ আছে, গুণ ভাগ করলে 10⁻³ কে। এবার পার্টিকেলটা মুভ করছে কোথায়? 10⁻³ কিলো টেসলা। পার্টিকেলটা XY প্লেনে মুভ করছে, সুতরাং বি এর যদি ডাইরেকশানও চাই আমরা বলতাম যে জেড ডাইরেকশান। এবার যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তোমার নেগেটিভ জেড ডাইরেকশান, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তোমার পজিটিভ জেড ডাইরেকশান। এইভাবে আমরা ডাইরেকশানের কথাও বলে দিতে পারবো। নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি আমরা। এখানে কী বলছে? এ প্রোটন, এ ডয়টেরন অ্যান্ড আলফা পার্টিকেল অ্যাক্সিলারেটেড থ্রু দ্য সেম পোটেন্সিয়াল। তাদের একই পোটেন্সিয়ালে কাকে? একটা প্রোটনকে, একটা ডয়টেরনকে এবং একটা আলফা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করা হয়েছে থ্রু সেম পোটেন্সিয়াল। এন্টার এ রিজিয়ন অফ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মুভিং অ্যাট রাইট অ্যাঙ্গেল টু বি। হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি? দেখো প্রথম কথা, যখন ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে পড়লো পার্টিকেলগুলো, ওদের যা কাইনেটিক এনার্জি ছিল বরাবরই তাই থাকবে। অর্থাৎ এখানে ম্যাগনেটিক ফিল্ড যে তাকে ফোর্স দেবে সেটা কিন্তু ওয়ার্কলেস ফোর্স, সুতরাং কাইনেটিক এনার্জি আনচেঞ্জ থাকে। সুতরাং ঢোকার সময় কার কতটা কাইনেটিক এনার্জি ছিল সেটা দেখি। ভি পোটেন্সিয়ালে অ্যাক্সিলারেটেড হয়েছে। প্রোটনের চার্জ যদি কিউ হয়, ডয়টেরনের চার্জও কিউ, আলফার চার্জ কিন্তু 2Q, তাই না? দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু, ডাবলি আয়নাইজড হিলিয়াম, এবং সেখানে চার্জ ইলেকট্রনিক চার্জের দ্বিগুণ। ভি পোটেন্সিয়ালে সবাই অ্যাক্সিলারেটেড। সুতরাং তুমি দেখো তোমার যে প্রোটনের এনার্জি QV, ডয়টেরন তার এনার্জিও QV, কিন্তু আলফার এনার্জি 2QV। সো দ্য রেশিও, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্যার কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি রেশিও QV is to QV is to 2QV। তাহলে কত হয়? 1:1:2। সুতরাং এখানে রিকোয়ার্ড রেশিও ইজ 1:1:2। ঠিক আছে? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 22D। সুতরাং আমরা একবার যখন চার্জ পার্টিকেলকে ঢুকিয়ে ফেলেছি রিজিয়নে এবং বৃত্তাকার পথে ঘুরছে, শুধু ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে তার কাইনেটিক এনার্জি আনচেঞ্জ থাকবে। সুতরাং ফিল্ডের নিয়ে অনেক কথাবার্তা বললেও তার যেহেতু কাইনেটিক এনার্জি চাই, কাইনেটিক এনার্জি রেশিও চাই, সুতরাং ঢোকার আগে কার কতটা কাইনেটিক এনার্জি ছিল, কেন কাইনেটিক এনার্জি প্রাপ্ত হলো, এই কথাগুলো যদি আমরা ঠিকঠাক করে ভাবি তাহলে আমাদের কাছে প্রবলেমের সলিউশনটা অনেক সহজ হয়ে যায়। সেই রাস্তাটাই আমরা নেওয়ার চেষ্টা করেছি এখানে। নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি, এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, নিটে পড়া প্রবলেম, অ্যারিয়েন্টের ডিসি পান্ডের বই থেকে নেওয়া। এইখানেতে বলছে কন্ডাক্টিং রড of length L and mass M moving down a smooth inclined plane of inclination theta with constant speed V. A current I flowing in the conductor perpendicular to the paper inward, এই যে ক্রস করে দেখানো হয়েছে, ভেতরের দিকে কাজ করছে। A vertically upward magnetic field B exists in space. The magnitude of magnetic field, দেখো পার্টিকেলটা কি আছে বলো তো। এই ইনক্লাইন প্লেনে কি বলছে? একটা রড, পার্টিকেল নয় তো রডের মাস বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? বলছে স্মুথ ইনক্লাইন প্লেন, তার মানে তার শুধুমাত্র ওয়েটের উপাংশ কাজ করবে, কম্পোনেন্ট অফ ওয়েট, কারণ এখানে ফ্রিকশনাল ফোর্স নেই, কারণ এখানে আমাদের ইনক্লাইন প্লেনটা কিন্তু স্মুথ ইনক্লাইন প্লেন। এই কারেন্ট আই ফ্লো করছে পারপেন্ডিকুলার টু দ্য পেপার ইনওয়ার্ডস। এ ভার্টিক্যালি আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড বি এক্সিস্ট, একটা ভার্টিক্যালি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, কারেন্ট পেপারের সঙ্গে ভেতরের দিকে একটা কি বলছে? কারেন্ট আই ফ্লোয়িং ইন দ্য কন্ডাক্টর টু দ্য পেপার ইনওয়ার্ডস। এ ভার্টিক্যালি ম্যাগনেটিক ফিল্ড বি এক্সিস্ট ইন স্পেস,
দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দুটো ফোর্স কাজ করবে। দেখো, 1 নম্বর হলো ওজনের উপাংশ, কম্পোনেন্ট অফ ওয়েট, দ্যাট ইজ ইউর mg সাইন থিটা। কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ওয়েটের কম্পোনেন্ট তোমরা অনেক আগে থেকে জানো যে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন mg সাইন থিটা। এবার কী হবে, এই যে চার্জ যে রড, তারপরে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দেবে, এবং এই ফোর্সের জন্য সে কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে সেখানে অ্যাঙ্গেলটা কতখানি দেখো, এইখানে দেখো, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এইখানে কিন্তু টোটাল অ্যাঙ্গেলটা যেটা হবে ভার্টিক্যাল লাইনের সঙ্গে, এটা 90 ডিগ্রি প্লাস থিটা। সুতরাং এইখানেতে যে ফোর্সটা কাজ করবে, যে ইকুইলিব্রিয়ামে রাখবে, সেটা বিআইএল সাইন থিটা হয়, তাহলে দ্যাট ইজ ইউর বিআই ইন্টু এল সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে তো কস থিটা। তাহলে এবার তোমার কাছে কাকে চেয়েছে, দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড। তা দেখো এখানে আরেকটু লিখে নিই, বিআইএল ইন্টু কস থিটা। তাহলে বি সমান কত, mg সাইন থিটা বাই বিকে রেখে বাকিটাকে নিচে নিয়ে যায়, আইএল কস থিটা। তাহলে mg বাই আইএল সাইন থিটা বাই কস থিটা মানে কত, ট্যান থিটা। তাহলে এটাই হলো আনসার। So the correct answer is C, mg by IL into tan theta. সুতরাং 23 নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 23 সলিউশন হলো C। এরপরে 24 প্রবলেম আছে, বলছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা আগেও আমরা করেছি ল্যাপ্লাসের সূত্রে, যে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স x from the axis of a circular coil of radius r is 1/8 that at the center, সেন্টারে কত, 2 পাই ni বাই আর। তার 1/8 অংশ হলো কোথায়, x দূরত্বে, তাহলে 2 পাই ni আর স্কোয়ার বাই কত হয় মানটা জানো, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো 8r কিউব সমান সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এটাই তো হলো তোমার 2r এর হোল কিউব। তাহলে যদি আমরা কিউব রুট নিই, 2r সমান সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রুট, স্কোয়ার করে দাও, 4r স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কত, 3r স্কোয়ার। তাহলে এক্স সমান সমান √3 ইন্টু আর। সুতরাং খুব সহজে আমরা এক্সের মান পেয়ে গেলাম এক্ষেত্রে। আর দুটো প্রবলেম এখানে করব, তারপরে আমরা গ্যালভানোমিটারের নীতিতে দু একটা প্রবলেম আর করে গ্যালভানোমিটারের নীতিতে আমরা চলে যাব। কি বলছে, আর ইলেকট্রন মুভিং হ্যাভিং মোমেন্টাম পি বলে দিয়েছে, এত এন্টার্স এ ম্যাগনেটিক ফিল্ড, মোমেন্টাম কত বলে দিয়েছে দেখো, 2.4 into 10⁻³ kg/s enters a region of uniform magnetic field of 0.15 Tesla. The field vector makes an angle 30 degree with the initial velocity. দেখো 30 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি নয়, 0 ডিগ্রি নয়, 180 ডিগ্রি নয়। তাহলে ফিল্ড ডাইরেকশন 30 ডিগ্রি কোণে পড়ছে। নিশ্চয়ই বুঝতে পারছো হেলিক্যাল পাথের কথা বলা হচ্ছে। এটা অবশ্যই যখন 30 ডিগ্রি কোণে ঢুকেছে, হেলিক্যাল পাথের কথা বলা হচ্ছে। The radius of the helical path of the electron in the field shall be, দেখো তোমরা দেখেছো 8 সমান, এই রেডিয়াসে কিন্তু একটু তফাৎ হয়, mv সাইন থিটা বাই বি কিউ, এটা তোমরা দেখেছো। mv বলে দিয়েছে, কিন্তু mvর মানটা কত বলেছে, 2.4। দেখো এখানে 2.4 into 10⁻⁻23। তাহলে এটা বসিয়ে দিলাম, mvর জায়গায় মোমেন্টামটা -23, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি বাই বি কিউ। বি ফিল্ড বলেছে 0.15 টেসলা, তাহলে 0.15, আর কে ঢুকেছে একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনিক চার্জ বসিয়ে দিই 1.6 into 10⁻⁻19 কুলম। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, 2.4 into হাফ, এখানে এটাকে করে নিচ্ছি 15 into 10⁻2 into 16 into 10⁻1, আর এখানে 10⁻4 ওপরে থাকলো। দেখো এই -3 ওপরে উঠলাম, 10⁻1 একটা হয়ে যাবে। এই যে -3টা ওপরে উঠলে এইটা কেটে গেল, 1.2 থাকলো, তাহলে 1.2 into 15 into 16, 15 into
16, 150, 240, 240, তার মানে হচ্ছে 24 ইন্টু 1.2, 24 ইন্টু 1.2। দেখো একটু গন্ডগোল কোথাও মনে হচ্ছে, ক্যালকুলেশানে একটা মনে হচ্ছে কোথাও থাকছে। এখানে তো 0.15 ইন্টু 1.6, 0.15 ইন্টু 1.6। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি ক্যালকুলেশনটা দেখছি। দেখো এইখানেতে 10⁻⁻4 এলো উপরে, এখানে 2.4কে হাফ দিয়ে 1.2 থাকলো। নিচে দেখো 0.15 ইন্টু 1.6, 240, তার মানে 0.24 মতন থাকছে। 150 আর 90, 240। দেখো 240-এ 3 ঘর, তাহলে এইখানেতে থাকছে কত দেখো, 12-24-এ কেটে যাচ্ছে, একটা 10 ওপরে উঠলো, তাহলে কত হলো, 10⁻³ ইন্টু হাফ, হাফ মানে 0.5 মিলিমিটার। আনসার হলো 0.5 মিলিমিটার। সুতরাং এইখানেতে আমাদের আনসার হলো 0.5 মিলিমিটার। তাহলে 25-এর কারেক্ট উত্তর হলো ডি, তাহলে 25-এর কারেক্ট আনসার হলো ডি। এখানটা ঠিক ছিল না, এইদিকে ক্যালকুলেশনটা করলাম, 0.5 মিলিমিটার। নেক্সট, এ প্রোটন an alpha particle enters a uniform magnetic field perpendicularly with same speed. দেখো প্রোটন আর আলফা পার্টিকেল সম্পর্কে একটা কথা বলে নি। প্রোটনের ভর যদি এম হয়, আলফার 4m, প্রোটনের চার্জ কিউ হলে আলফার কিন্তু 2q। এই দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে। এবার বলছে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলো, দ্য প্রোটন টেক্স 25 মাইক্রোসেকেন্ড ইন 5 রিভলিউশন। 5টা রিভলিউশনে 25 মাইক্রোসেকেন্ড। আমরা একটা রিভলিউশনে যাব, কার বলেছে, প্রোটনের। তাহলে প্রোটনের একটা রিভলিউশনের সময়কাল কিন্তু 5 মাইক্রোসেকেন্ড গড়ে। দেন দ্য টাইম পিরিয়ড অফ রিভলিউশন ফর আলফা, এর টাইম পিরিয়ড কত? দেখো টি এর মান 2πm/b, টি সমান 2πm/bq। তাহলে প্রোটন টিপি কত, 2π ইন্টু m/b ইন্টু কিউ। তাহলে টি আলফা কত হবে, টাইম পিরিয়ড 2π ইন্টু 4m/b ইন্টু 2q। আমাদের আলফাটা চাই তো, তাহলে টি আলফা বাই টিপি যদি তুমি রেশিওটা বসিয়ে দিতে পারো, টি আলফা এদিকে আছে, তাহলে 2πm/bq ইন্টু 2bq/8πm। দেখো এইখানে এই 2 4-এ কাটলো, πm কাটলো, বিকিউ কেটে গেল, তাহলে এটা হলো হাফ। তাহলে টি আলফা বাই টিপি সমান হাফ। তাহলে টি আলফার মানটা কীরকম হতে পারে, টি আলফা বাই টিপি। দেখো টি আলফার মানটা আমাদের কি এসছিল, দেখো আরেকবার দেখি। টি আলফা বাই টিপি আমরা করেছিলাম, টি আলফা ছিল 8πm/2bq/tp, মানে bq/2πm। তাহলে দেখো এটা হলো 2। তাহলে টি আলফা কেমন, 2 ইন্টু টিপি, টিপি 5 মাইক্রোসেকেন্ড ছিল, তাহলে এটা 10 মাইক্রোসেকেন্ড হবে। তাহলে এখানে আনসার হলো 10 মাইক্রোসেকেন্ড, 26-এর সি। তো আমাদের খুব সহজ, আমরা বললাম যে ওই ফর্মুলা যেগুলো মনে রাখা সেটা ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে 2πm/bq। এখানে তুমি সহজে করে নিতে পারতে আরেকভাবে ওই রেশিওতে, প্রপোর্শনাল টু m/q। তাহলে প্রোটনের জন্য m/q থাকলো, আর আলফার জন্য কত হলো 4m/2q। তাহলে এটা হলো দ্বিগুণ, 1:2। ওটা 5 মাইক্রোসেকেন্ড হলো, এটা 10 মাইক্রোসেকেন্ড। দেখে বলে দিতে পারো যে m/q রেশিওটা মূল ফ্যাক্টর। দেখো এই ইকুয়েশনে তাকালে, তাহলে প্রোটনে m/q থাকলো, আলফার জন্য m আর q এর রেশিও কিন্তু তার দ্বিগুণ হলো। সো যদি প্রোটনে আমার 5 মাইক্রোসেকেন্ড থাকে, সময় লেগে থাকে একটা রেভলিউশনে, তো আলফার জন্য 10 মাইক্রোসেকেন্ড। সুতরাং অত ক্যালকুলেশান গুণ ভাগে না গিয়ে আমরা সিম্পল ওয়েতে কিন্তু শর্টকাট মেথডে এইভাবেও সলিউশনটা করে ফেলতে পারি। সুতরাং এটাই হলো তফাৎ। তোমার যখনই ওইভাবে অঙ্কটা করতে যাবে 1-2 মিনিট বেরিয়ে চলে যাবে, কিন্তু এইভাবে যদি ভেবে নাও যে m/q রেশিও আছে, সুতরাং প্রোটনের m/q যা, আলফার m/q কিন্তু এখানে দ্বিগুণ। সো টাইম পিরিয়ড শুড বি টোয়াইস। টাইম পিরিয়ড টোয়াইস মানে ওটা 5 মাইক্রোসেকেন্ড লেগেছে, এটা 10 মাইক্রোসেকেন্ড। এইখানে কোথায় যেন ভুলটা হয়, এই যে 25 মাইক্রোসেকেন্ড 5টা রিভলিউশনে, কিন্তু পরে তোমার কাছে চেয়েছে দি টাইম পিরিয়ড। সুতরাং তোমাকে কম্পেয়ার করতে হবে টাইম পিরিয়ডে। সুতরাং আগেই কিন্তু তুমি টাইম পিরিয়ডে চলে যাও,
তাই একটা রেভলিউশনের সময়কাল 5 মাইক্রোসেকেন্ড বের করে নেওয়াটা এখানে জরুরি। এই কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু তুমি কতটা কাম কুল ব্রেনের ছেলে সেটা বা মেয়ে সেটা তোমার টেস্ট করবে, সেখানে তোমাকে কিন্তু এই জায়গাটা দেখাতে হবে, ঠিক পড়ার সময় বুঝে নিতে হবে যে এখানে আমার টাইম পিরিয়ড চেয়েছে, আমার কিন্তু 5টার ওখানে বলে দিয়েছে, ওখানে ওটাকে তাহলে একটাই নামিয়ে নিই, একটা ঘূর্ণনের পর্যায়কাল। এবার হচ্ছে stream of protons and alpha particles having equal momenta enter a magnetic field perpendicularly, the radii of the orbit are in the ratio। দেখো r equals to p by b, pও এক bও এক, তাহলে r is proportional to 1/e। দেখো প্রোটন আর আলফার চার্জের অনুপাত 1:2, সো তাদের রেডিয়াসের অনুপাত হবে 2:1। সুতরাং 27-এর আমাদের কারেক্ট আনসার খুব সহজে হয়ে গেল, 27-এর সি। দেখো আর সমান পি বাই বি, এখানে পি আর বি সেম, সো আর ইজ প্রপোর্শনাল টু 1/e, চার্জের রেশিও প্রোটন ইজ টু আলফা 1:2, সো দ্য আনসার শুড বি 2:1। এরকম একটু গতি আনতে পারলে খুব ভালো হয়। এবারে বলছে when an electron is accelerated through a potential difference v, it experiences a force F through a uniform transverse magnetic field। একটা ইলেকট্রনকে যখন আমরা অ্যাক্সিলারেট করেছি কার মধ্যে দিয়ে, থ্রু এ পোটেন্সিয়াল ডিফারেন্স ভি, ইট এক্সপিরিয়েন্স এ ফোর্স এফ থ্রু এ ইউনিফর্ম ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড। ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডে ইলেকট্রনের উপরে ফোর্স, তার মানে কোন ফোর্স? অবশ্যই লোরেঞ্জ ফোর্স। কিন্তু আমাকে কি বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে পোটেন্সিয়াল। পোটেন্সিয়াল চার্জ যদি কিউ হয় তাহলে তোমার পোটেন্সিয়াল দিয়ে আমরা তো এনার্জি পেতে পারি, তাহলে ই সমান সমান তো কিউ ইন্টু ভি সমান ½ mv²। তাহলে তো ভি এর মান আমি এখান থেকে একটা পেতে পারি, ভি ইকুয়ালস টু 2q ইন্টু ক্যাপিটাল ভি বাই এম। সুতরাং এই ভিটা আমাদের কিন্তু কাজে লাগবে। এবার বলছে পোটেন্সিয়াল ভ্যারিয়েশন ঘটালাম কার ক্ষেত্রে? ইফ দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স দেন দ্য ফোর্স এক্সপিরিয়েন্স, ওই ইলেকট্রনের জন্য। সুতরাং মাস নিয়ে ভাবতে হবে না, চার্জ নিয়ে ভাবতে হবে না, অনলি ভেলোসিটি ডিপেন্ডেন্স বুঝতে হবে। সো ভি ইকুয়ালস টু এখানে ছিল কিন্তু √2q ভি বাই এম, আর এফ ইজ প্রপোর্শনাল টু ভি। দেখো পোটেন্সিয়াল ভি এর জায়গায় 2v হয়েছে, তাহলে ভেলোসিটিও হয়েছে 1:√2। প্রথমে 1 হলে পরে √2 টাইমস √2v এখানে আসতো √2, তাহলে ফোর্সও 1:√2। সুতরাং প্রথম ক্ষেত্রে ফোর্স এফ হলে পরের ক্ষেত্রে √2f হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা খুব সহজে 28-এর সি আমাদের যে কারেক্ট আনসার, এটাই আমরা পৌঁছে যেতে পারছি। সুতরাং এখানে দেখো আমার কি দরকার, আমার কিন্তু পোটেন্সিয়াল বললেও আমার এখানে পোটেন্সিয়াল বলা মানে আমি কাইনেটিক এনার্জি পাচ্ছি, বাট আমার দরকার ভেলোসিটিটা। এখন একই চার্জ পার্টিকেল, কিউ সেম বি সেম, সো ভি কেমন হবে? এফ ইজ প্রপোর্শনাল টু ভি, একই অ্যাঙ্গেলে প্রবেশ করেছে, বলেছে যে না ট্রান্সভার্স ফিল্ড, সো সাইন থিটা ইকুয়ালস টু 1, এটাও আমাদের কাছে ক্লিয়ার। সো ভ্যারিয়েশন হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু ভি এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো ভি এর ভ্যালু কীরকম হবে সেটা পোটেন্সিয়ালের উপর ডিপেন্ডেন্স যদি আমরা দেখে নিতে পারি, সেটাই দেখে নিলাম। এবার দেখলাম যে ভি এর জায়গায় 2v করলে এই ভেলোসিটিটা 1:√2 অনুপাতে বাড়ছে, সুতরাং ফোর্সটাও 1:√2 অনুপাতে কাজ করবে। সুতরাং এখানে আগে যদি এফ ফোর্স হয়ে থাকে পরে √2 টাইমস হবে, সো দ্য ফোর্স ইজ নাও √2f। সো সি ইজ দ্য কারেক্ট আনসার ফর দ্য প্রবলেম নাম্বার 28। নেক্সট পেজ। এইবারে আমরা মুভিং কয়েল গ্যালভানোমিটার নিয়ে ভাববো। তার আগে একটু বেসিক থিওরিটা দেখে নেব। বেসিক থিওরির পরে আমরা সেখানেতে অ্যামমিটার, ভোল্টমিটার, টেবিল গ্যালভানোমিটারের কনভার্সন ইত্যাদি বিষয়ে আলোচনা করব। দেখো এখানে একটা আয়তাকার কুণ্ডলী আছে, এটাকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বিতে রেখেছি। কুণ্ডলীর উপরে তোমরা জানো যে কতটা ফোর্স এবং টর্ক কাজ করবে সেটা দেখাতে চাইছি। কুণ্ডলীর এই যে কয়েলের লেন্থ হলো এল আর ব্রেথ হলো বি। দেখো এখানে ফিল্ড ডাইরেকশন অনুযায়ী ডিসি এবং এবি এবং ডিসিতে বুঝতেই পারছো ডিসির প্রবাহ বা কারেন্ট যেদিকে ফিল্ডও সেদিকে, তাই ডিসির ওপরে ফোর্স হবে 0, এবির ওপরেও ফোর্স হবে 0। এইবার দেখো ফোর্স হবে এডির ওপরে, অন এডি ফোর্সটা কতখানি? বি আই এল ইন্টু সাইন থিটা, থিটা তো 90 ডিগ্রি, কারেন্টের ডাইরেকশনের সঙ্গে বি এর অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি।
তাহলে sin 91, তাহলে এটির উপরে ফোর্স হলো BIL। এবার এই ফোর্সের ডাইরেকশানটা কোন দিকে? দেখো আমার ফিল্ড এদিকে, এদিকে আমার কারেন্ট, তাহলে ফোর্সটা অবশ্যই বাইরের দিকে কাজ করছে, কুণ্ডলীটাকে বাইরের দিকে নিয়ে আসছে। তাহলে এটির উপরে ফোর্সটা হচ্ছে বাইরের দিকে, তোমার দিকে। এইবার দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করলেই তুমি দেখতে পাবে বাঁ হাতের 3টে আঙুলকে নেবে, এটা কারেন্টের দিক, এদিকে চুম্বক ক্ষেত্রের দিক যদি নাও তা দেখবে বাইরের দিকে বুড়ো আঙুল ইন্ডিকেট করছে। যদি আমরা বাঁ হাতটাকে বসাই, বাঁ হাতটাকে বসালে আমরা বুঝতে পারবো। আর একটা আমরা বলেছিলাম আইডিএল ক্রস বি, আইডিএল ক্রস বি। তাহলে এইখানে তো দেখতেই পাচ্ছ যে এখানে কোন ফ্রেন্সে ঘুরছে, আইডিএল যেদিকে ক্রস বি, তাহলে এটা কর্কস্ক্রু কিন্তু ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তাহলে ফোর্স কাজ করবে তলের উপরে লম্ব বাইরের দিকে। তাহলে এই এডি বাহুটা এরকমভাবে বাইরের দিকে বেরিয়ে আসবে। তাহলে বিসির ওপরে ফোর্স কতখানি হবে ফর দ্য আর্ম বিসি? একইভাবে BIL। কিন্তু এই ফোর্সটা কোন দিকে? দেখো আইটা এদিকে, তাহলে এখানে ফোর্স কোন দিকে? দেখো আইডিএল ক্রস বি, বি এর দিকে যখন ডিএল ক্রস বি করছি ক্লকওয়াইজ সেন্সে, তাহলে এই ফোর্সটা তলের উপরে লম্ব ভেতরের দিকে। তাহলে এই আর্মটা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে আর এটা বাইরের দিকে, দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল। তাহলে এরা কি দেবে? একটা কাপল ফর্ম করবে। তাহলে টর্কের পরিমাণ কতখানি? BIL ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি? এই ব্রেদের সঙ্গে সমান, তাহলে ডিসির সঙ্গে সমান, সুতরাং টর্কটাও সমান। BIL হলো ফোর্স, দ্বন্দ্বের সমান দুটো বল, কাপলের সমান দুটো বল, BIL তাদের ডিস্ট্যান্স অফ সেপারেশন B। সো দ্য টর্ক ইজ BI। LB মানে এরিয়া অফ দ্য কয়েল BIA। যদি এনটা পাক থাকে দেন টাও ইকুয়ালস টু কত হবে? NBIA। দেন টাও ইকুয়ালস টু NBIA। এমনিতে আমরা দেখব এই টাওটাকে আমরা এইভাবে বলতে পারি, টাও সমান সমান M ক্রস B। M ক্রস বিটা কি? দেখো বিটা হলো ফিল্ড ইন্টেন্সিটি, এমটা কি? হোয়াট ইজ এম? এই যে কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলীটা কারেন্ট ক্যারিং কুণ্ডলী, এটা একটা পাত চুম্বক বা ম্যাগনেটিক সিটের মতন বা ম্যাগনেটিক ডাইপোলের মতো কাজ করবে, যার চুম্বক ভ্রামকের দিক কোন দিকে? এটা যে তলে আছে তার সঙ্গে লম্ব। এবং এই লম্বের দিক কীভাবে নির্ধারিত হবে? দেখো এখানে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তাই লম্বের দিক হবে বাইরের দিকে। তাহলে আউটওয়ার্ড পারপেন্ডিকুলার হলো এম আর বি এদিকে। সুতরাং এম ক্রস বি করলেই আমরা টাওয়ের ডাইরেকশান পেয়ে যাব। এম কোন দিকে? এম বাইরের দিকে। ক্রস বি, তাহলে আমার কোন সেন্সে যাচ্ছে? ক্লকওয়াইজ সেন্সে। দেখো ক্লকওয়াইজ সেন্সে ঘড়ি বসালে ঘড়ির কাটার দিকে, তাহলে তলের উপরে লম্ব, এ কিন্তু ভেতরের দিকে ঢুকবে। তাহলে এইভাবে ঢুকতে থাকবে, এইভাবে ঘুরবে, এরকম আছে, এইভাবে ঘুরতে থাকবে এখানে ছবি অনুযায়ী। তাহলে টাও ইকুয়ালস টু এম ক্রস বি, অর্থাৎ ঘূর্ণনের দিক আমরা কিন্তু পেয়ে যাই এইভাবে। তাহলে এখানে কি করা হয়? চলকুণ্ডলী গ্যালভানোমিটারে দেখতে পাচ্ছ এখানে একটা সাপোর্ট থেকে একটা ফসফর ব্রোঞ্জের সুতো বা রজ্জুর সাহায্যে আমরা ঝুলিয়ে দিচ্ছি কাকে? কয়েলটাকে। আর কয়েলটা একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে, একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক বা হর্সু ম্যাগনেটের দুটো পোল পিসের মাঝখানে ঝোলানো আছে, দুটো পোল পিসের মাঝখানে ঝোলানো আছে। এবং এখানে এই কাঁচ লোহার প্লেট দিয়ে দেওয়া হয় যাতে ফিল্ডটা রেডিয়াল হতে পারে। সুতরাং যে কোনো অবস্থানে যখন এই কয়েলটা ঘুরে যাবে তাতে বলরেখাগুলো যেন এইভাবে তলের ওপরেই থাকে। সুতরাং অলওয়েজ টর্কের ইকুয়েশনটা কী হবে? ওই NBIA। এইবার যখন এটা ঘুরবে না, উপরের প্রান্তটা কিন্তু ফিক্সড, নিচের প্রান্ত ঘুরছে, এখানে একটা কিন্তু কি থাকে? মিরার থাকে, এটা ফসফর ব্রোঞ্জের রজ্জু। এটাকে সামলাচ্ছে, কাকে সামলাচ্ছে? কুণ্ডলীটাকে। এবার কুণ্ডলীটার মধ্যে দিয়ে যখনই কারেন্ট যাচ্ছে তো একটা টর্ক কাজ করছে। টর্ক কাজ করলে উপরের প্রান্তটা ফিক্সড কিন্তু নিচের প্রান্ত ঘুরছে কুণ্ডলীটার। একটা চোঙ, উপরের প্রান্ত ফিক্সড, নিচের প্রান্ত ঘুরলে ওখানে একটা টর্শনাল অসিলেশনের সৃষ্টি হয়। এবং তোমরা জানো এখানে এই কয়েলটার যদি একক কোণে 1 রেডিয়ান কোণে ঘুরে যাওয়ার জন্য কাপল যদি সি হয়, কাপল পার ইউনিট টু সি হয়, তাহলে থিটা কোণে ঘোরার জন্য কাপল হবে সি থিটা। এবং যখন ব্যালান্সিং অবস্থায় আসবে, যখন সাম্য অবস্থায় আসবে, এই সি থিটা এই NBI এর সঙ্গে সমান হবে। সো ইন দ্য ব্যালান্সিং কন্ডিশন সি থিটা ইকুয়ালস টু NBIA। সি থিটা ইকুয়ালস টু NBIA। এবার আমরা কি মাপবো? আইকে মাপবো। আইকে কী করে মাপবো? তাহলে C/NBA ইন্টু থিটা। এখন এই থিটাকে মাপা হয় ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্টের সাহায্যে। এইখানে এই যে মিরার আছে না, তার থেকে সোজা আলো ফেলা হয় এবং স্কেল থাকে। স্কেলের ওপরে দেখো এইরকম ধরো মিরারটা,
মিরারের উপরে এখানে একটা স্কেল আছে, এখানে ল্যাম্প অ্যান্ড হোল্ডার অ্যারেঞ্জমেন্ট থেকে আলো ফেলা হয়েছে, সোজা আলো পড়েছে, সোজা প্রতিফলিত হবে আপাতত যখন মিরারটা এন পজিশানে ছিল। এইবার দেখো যখনই কুণ্ডলী ঘুরে গেল সঙ্গে সঙ্গে মিরারও তো কাত হয়ে যাবে কুণ্ডলী ঘুরে গেলে। তাহলে কুণ্ডলী ঘুরে গেলে মিরার যদি ঘুরে যায়, মিরার ধরো থিটা কোণে ঘুরে গেল। এবার আমরা অপটিক্সে দেখেছি মিরার থিটা কোণে ঘুরলে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে, দেখো এ বি ছিল ইনসিডেন্ট রে, বি এ ছিল রিফ্লেক্টেড রে ইনিশিয়ালি, কিন্তু মিরার যখন থিটা কোণে ঘুরে গেল তখন কিন্তু এসি পথে আলো ফিরে এসছে। কার উপরে? স্কেলের ওপরে। তাহলে স্কেলে আলো ডিসপ্লেসমেন্ট এসি দেখে নিলাম। এখন আমরা বলতে পারি থিটা যদি ছোট হয়, ট্যান টু থিটা সমান সমান কী হবে, এই দূরত্বটা যদি স্মল ডি হয় আর স্কেলের সঙ্গে তোমার যদি ল্যাম্পে কি বলে আমার গ্যালভানোমিটারের দূরত্ব ক্যাপিটাল ডি হয়, দিস ইজ ইকুয়ালস টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। থিটা ছোট, থিটা রেডিয়ানে প্রকাশ হলে টু থিটা সমান সমান ডি বাই ডি। তাহলে থিটা সমান কত? ডি বাই টুয়াইস ডি। তাহলে থিটাকে এইভাবে মাপতে পারি কিসের সাহায্যে? ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্টের সাহায্যে। কারেন্টকে মেপে ফেললাম। এইবার আমরা প্রথমে কি করব? নোন কারেন্ট পাঠাবো, থিটাকে মেপে ফেললাম, নোন কারেন্ট পাঠিয়ে থিটাকে মাপবো। আই সমান, দেখো এটা গ্যালভানোমিটার, এটা কনস্ট্যান্ট কে থিটা। তাহলে প্রথমে কি করব? আই নোন, থিটা মেপে ফেললাম ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্টের সাহায্যে। তাহলে কে এর মান বেরিয়ে যাবে। কে হলো গ্যালভানোমিটার কনস্ট্যান্ট, তাকে বের করে ফেললাম। এরপরে কি করব? কে জানা হয়ে গেছে, আননোন কারেন্ট পাঠাবো, অজানা কারেন্ট। তখন কি হবে? তখন আবার থিটাকে মাপলাম, থিটাকে যেই মেপে নিলাম এখন তো কে জানা, তাহলে আয়ের মানও বেরিয়ে যাবে। এইভাবে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কারেন্টটাকে মাপতে পারি। এই গ্যালভানোমিটারে আমরা এখন সেন্সিটিভিটির কথায় আসছি, যে একই পরিমাণ কারেন্ট গেলে তোমার থিটা বাই আই, দিস ইজ দ্য সেন্সিটিভিটি টার্ম। এখান থেকে যদি আমরা থিটা বাই আই লিখি, এন বি এ বাই সি, থিটা বাই আই মানে একক কারেন্ট গেলে তার কয়েলের যতটা ঘূর্ণন হবে তার সাহায্যে সেন্সিটিভিটিকে মাপি, এটা কারেন্ট সেন্সিটিভিটি। তাহলে এটা কত হলো? এন বি এ বাই সি। তাহলে সেন্সিটিভিটি বাড়াবার জন্য কী করতে হবে? এন বাড়াতে হবে। কুণ্ডলীর পাক সংখ্যা বেশি নেওয়া হয়, তো খুব বেশি নেওয়া যায় না, তাহলে কুণ্ডলীর কারেন্ট রোধ বেড়ে যাবে, তাতে বর্তনীর মেন কারেন্টটাকে সে কিন্তু কমিয়ে ফেলবে। বি, খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে ঘূর্ণন ঘটানো হয়, সুতরাং সেন্সিটিভিটি বেশি থাকে। এ, কয়েলের ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ানো হয়, খুব বাড়লে জড়তা ভ্রামক বেড়ে যাবে, তাহলে ঘুরতে অনেক সময় বেশি নেবে, সেটা একটা সমস্যা। সি এর জন্য ফসফর ব্রোঞ্জের সুতো নেওয়া হয়, ফসফর ব্রোঞ্জের রজ্জু নেওয়া হয়, যাতে কাপল পার ইউনিট টুইস্টটা অনেক কম হয়, তাতে সেন্সিটিভিটি বেশি হবে, কারেন্ট সেন্সিটিভিটি। একক পরিমাণ কারেন্ট বা একই পরিমাণ কারেন্টের জন্য কুণ্ডলী ডিফ্লেকশান অনেক বেশি হবে, আমরা সহজেই পরিমাপ করতে পারবো। এই গ্যালভানোমিটারটা একটা বলা হয় ডেডবিট গ্যালভানোমিটার, কারণ এখানে অ্যালুমিনিয়াম ফ্রেমের ওপরে তামার তার, অন্তরিত তামার তার জড়ানো থাকে। যেই কারেন্ট পাঠানো বন্ধ করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কি হয়, এই কয়েলটা তো তখন ঘুরতে থাকে, ঘুরলেই কি হবে? কোথায় ঘুরছে? একটা চৌম্বক ক্ষেত্রে একটা কয়েল ঘুরছে, অ্যালুমিনিয়াম ফ্রেম ঘুরছে, একটা কন্ডাক্টর ঘুরছে, কন্ডাক্টরে তাহলে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হতে থাকবে, সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকার সময়। এবার চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হলে কি ঘটবে? ওখানে তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান ঘটবে। ইন্ডাকশানের জন্য কী হবে? ওখানে এডি কারেন্টের সৃষ্টি হবে, যা কী করবে? এর ঘূর্ণনকে বাধা দেবে। যে জন্য কারেন্ট পাঠানো বন্ধ করে দিলে বার কয়েক ঘুরেই কুণ্ডলীটা কিন্তু কী অবস্থায় চলে আসতে পারে? আগের অবস্থায়। এই গ্যালভানোমিটারে সেন্সিটিভিটি খুব বেশি, এটা প্রায় 10⁻⁹ অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে, 10⁻⁹ অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে এখানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, বাইরের চৌম্বক ক্ষেত্র প্রভাবিত করতে পারে না। গ্যালভানোমিটার কনস্ট্যান্ট সি বাই এন বি এ, ইট ইজ এ কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট। একটা পার্টিকুলার গ্যালভানোমিটারের জন্য এটা কনস্ট্যান্ট। এটা হলো এই গ্যালভানোমিটারের সুবিধে। এই গ্যালভানোমিটারকে আমরা কিসে চেঞ্জ করতে পারি? এটা দার্শন ভাল টাইপ টেবিল গ্যালভানোমিটার, এটাকে আমরা দার্শন ভাল টাইপ গ্যালভানোমিটারটাকে আমরা টেবিল গ্যালভানোমিটারে পরিবর্তন করতে পারি। তখন কি হয়? এই যে কয়েলটা আছে, এখানে হটশু ম্যাগনেট থাকে, এটাকে আর ওই রকম ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয় না, এখানে হেয়ার স্প্রিং যুক্ত থাকে উপরে নিচে। এই হেয়ার স্প্রিংয়ের সাহায্যে এই প্রত্যানয়নকারী দ্বন্দ্ব বল দেওয়া হয়। এর মধ্যে দিয়ে যখনই কারেন্ট যায়
টর্ক কাজ করে কুণ্ডলিটায়। আমরা কিন্তু ওটা বলেছি যে দুটো বাহুতে ফোর্সগুলো কেমন হয়েছিল, এডি আর বিসি বাহুতে কিন্তু ফোর্সগুলো ইকুয়াল অপোজিট। সুতরাং এই কয়েলের উপরে কিন্তু টোটাল ফোর্স 0 ছিল, কিন্তু টর্ক কাজ করেছিল। কেন? দ্বন্দ্ব বল কাজ করেছিল সমান সমান্তরাল বিপরীতমুখী বলের কারণে। যাই হোক, এখানেও কুণ্ডলী। এইবারে এখানে তো আর এই ল্যাম্পের স্কেল অ্যারেঞ্জমেন্ট নেই, তাই এখানে একটা কি থাকে, একটা স্কেল থাকে। স্কেলের মাঝে থাকে, যখন আমরা টেবিল গ্যালভানোমিটার নেব 0 দাগ, এখানে একটা পয়েন্টার বা কাঁটা লাগানো থাকে। কোনো যদি কারেন্ট না যায়, পয়েন্টার 0 দাগে থাকে। এবার কারেন্ট গেলে কি হবে, কয়েলটা ঘুরবে, সঙ্গে সঙ্গে প্রত্যানয়ক দ্বন্দ্ব বল দেবে স্প্রিং এবং ওকে সাম্যাবস্থায় নিয়ে আসবে। এবার সাম্যাবস্থা যদি কোনো কারেন্ট না যায়, তাহলে এটা 0 পজিশনে থাকবে। বিশেষ দিকে কারেন্ট গেলে এটা ডান দিকে ঘুরবে, বিপরীত দিকে কারেন্ট গেলে বাঁ দিকে ঘুরবে। টেবিল গ্যালভানোমিটার এই কাজই করে যে বর্তনীতে কারেন্ট আদৌ যাচ্ছে কি যাচ্ছে না সেটা সে বলে দিতে পারে। সুতরাং কারেন্ট আছে কি নেই বর্তনীতে, যাচ্ছে কি যাচ্ছে না, কোন অবস্থায় কারেন্ট 0, নাল কন্ডিশন পাচ্ছি কি না, এটা সম্পর্কে আমরা বুঝে পেতে পারি। এরই পরিবর্তিত রূপ হলো অ্যামমিটার এবং ভোল্টমিটার। কার? টেবিল গ্যালভানোমিটার। তারই পরিবর্তিত রূপ হলো অ্যামমিটার এবং ভোল্টমিটার। অ্যামমিটারে কি করা হয়, অ্যামমিটার বিভিন্ন ধরনের হতে পারে। অ্যামমিটার হতে পারে নিচে, মিলি অ্যামমিটার হতে পারে, মাইক্রো অ্যামমিটার হতে পারে। এটা মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্টকে মাপে, মিলি অ্যামমিটার মিলি অ্যাম্পিয়ারে কারেন্টকে মাপে, অ্যামমিটার অ্যাম্পিয়ারে কারেন্টকে মাপে। এই অ্যামমিটার বর্তনীর কারেন্টকে মাপে। তোমরা জানো সব রোধে কারেন্ট এক। কখন? যখন বর্তনীর শ্রেণী সমবায় যুক্ত থাকে। তাই অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে আমরা সিরিজে যোগ করব। সো অ্যামমিটার শুড বি কানেক্টেড ইন সেই সিরিজ কম্বিনেশন, যাতে করে ও বর্তনীর কারেন্টটাকে মেপে দিতে পারে। এবার দেখো, যদি সিরিজে আমি রোধ যোগ করি বেশি, তাহলে কারেন্টটা তো কমে যাবে। তাহলে অ্যামমিটারের রোধ কী হওয়া উচিত? রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামমিটার শুড বি ভেরি ভেরি লো। রেজিস্ট্যান্স লো হতে হবে। এবং আইডিয়াল অ্যামমিটারের জন্য রেজিস্ট্যান্স শুড বি 0। তাহলে আইডিয়াল অ্যামমিটারের জন্য রেজিস্ট্যান্স 0। তাহলে অ্যামমিটার কারেন্টকে মাপছে। আচ্ছা, কোনো রোধের মান আছে একটা, তাকে কমিয়ে ফেলবো কী করে? কারণ তার সঙ্গে সমান্তরালে খুবই ছোট রোধ যোগ করে দিই, তাহলে তুল্য রোধের মান আরও কমে যাবে, ওই ছোট রোধের থেকেও ছোট হয়ে যাবে। যেমন ধরো তোমার হাতে আছে ধরো 100 ওহম, আর তুমি তার সঙ্গে প্যারালালে 0.1 ওহম যোগ করলে, তাহলে তুল্য রোধের মান কিন্তু তুমি জানো 0.1 ওহমের থেকেও কমে যাবে। সুতরাং অ্যামমিটারের রোধকে কমিয়ে ফেলা খুব একটা কঠিন কিছু নয়। কিন্তু অ্যামমিটার, মিলি অ্যামমিটার আর মাইক্রো অ্যামমিটারের মধ্যে দেখো, একটা মাইক্রো অ্যামমিটারকে যদি আমি অ্যামমিটার করতে চাই, তাহলে কি করতে হবে? তার সঙ্গে অ্যামমিটার কীভাবে যুক্ত হয়? সিরিজে। সবসময় মনে রাখবো, যেমনভাবে যুক্ত হয় কনভার্সানটা উল্টোভাবে হবে। অর্থাৎ অ্যামমিটারের রেঞ্জ যদি বাড়াতে হয়, তার সঙ্গে আমরা সমান্তরালে একটা ক্ষুদ্র মানের রোধ যোগ করব। তাতে বেশিরভাগ কারেন্টটাই কিন্তু ওই রোধের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে ধরো অ্যামমিটার প্রকৃতপক্ষে একটা গ্যালভানোমিটার। কীরকম গ্যালভানোমিটার? টেবিল গ্যালভানোমিটার। তাতে ধরো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এইবার এই অ্যামমিটারটাকে আমি কি করব? এই অ্যামমিটারটাকে আমি কনভার্ট করব কিসে? অ্যামমিটারের রেঞ্জ বাড়াবো। সে কারেন্ট আই মাপছিল, এখন আমি এনআই মাপবো। অ্যামমিটার কীভাবে যুক্ত হয়? সিরিজে যুক্ত হয়। ইট ইজ কানেক্টেড ইন সিরিজ। তাই আমি বললাম প্যারালালে আমরা কি করব? প্যারালালে স্মল রেজিস্ট্যান্স যোগ করব। তার মানে কি করতে হবে? স্মল রেজিস্ট্যান্স যোগ করবো মানে এটাকে কি বলা হয়? শান্ট যোগ করতে হবে। সো উই আর টু অ্যাড এ শান্ট টু ইনক্রিজ দ্য রেঞ্জ অফ দ্য অ্যামমিটার। তাহলে এখানে শান্ট যোগ করে দিলাম। কতটা কারেন্ট আগে যাচ্ছিল? আই কারেন্ট, তাহলে এতে আই যাক। এখন যদি এনআই পরিমাণ কারেন্ট মাপতে চাই, তাহলে বাদবাকি কারেন্ট শান্টে যাবে n-1 ইন্টু আই। কিন্তু দেখো গ্যালভানোমিটারের নিজের পিকিউতে যুক্ত, শান্টও পিকিউতে যুক্ত। সমান্তরালে যখন তারা যুক্ত, তাদের দু প্রান্তের পোটেনশিয়াল ড্রপ সমান, বিভব প্রভেদ সমান। সো আইজি অর্থাৎ পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য গ্যালভানোমিটার ইকুয়ালস টু পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য শান্ট n-1 ইন্টু আই ইন্টু এস। তাহলে এস সমান সমান কত? দেখো, দুই পক্ষ থেকে তুমি আইকে কেটে দিতে পারো, g/n-1। এইভাবে তুমি শান্ট যোগ করে অ্যামমিটারের রেঞ্জ বাড়াতে পারো। এবং বুঝতেই পারছো, যদি অ্যাম্পিয়ারে কারেন্ট মাপতে হয়, তাহলে শান্টের মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট পাঠাতে হবে। তাহলে শান্টের রোধ আরও ছোট হবে, তাহলে তুল্য রোধ আরও ছোট। তোমাকে যদি বলে এই শান্টেড গ্যালভানোমিটারের মোট রোধ কত, তুমি বুঝতে পারছো সমান্তরালে আছে, তাহলে মোট রোধ হবে গুণফল বাই যোগফল, মানে GS/G+S। এটাই হবে শান্টেড গ্যালভানোমিটারের মোট রোধ। কী চেয়েছে তোমাকে সেটা দেখে নিতে হবে। তাহলে অ্যামমিটার সিরিজে যুক্ত, বর্তনীর কারেন্ট মাপে। আদর্শ অ্যামমিটারের রোধ 0। অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করব। আর
অ্যামমিটারের রেঞ্জ বাড়াবার জন্য তার সঙ্গে উল্টো করব, অ্যামমিটার শ্রেণীতে যুক্ত, তাই সমান্তরালে ক্ষুদ্র মানের রোধ যোগ করে অ্যামমিটারের রেঞ্জ বাড়াতে পারবে। এবার ভোল্ট মিটারের কথায় আসা যায়। ভোল্ট মিটার কী করে? ভোল্টেজ মাপে। তাহলে ভোল্ট মিটার মেজার্স দ্য ভোল্টেজ। তাহলে তাকে কীভাবে যোগ করতে হবে বর্তনীর সঙ্গে? তাহলে সমান্তরাল সমবায়, ইন প্যারালাল কম্বিনেশানে যোগ করতে হবে, প্যারালাল কম্বিনেশানে যোগ করতে হবে। যে সমান্তরাল সমবায়ে তোমাকে ভোল্ট মিটারকে যোগ করতে হবে, সে ভোল্ট এককে ভোল্টেজকে মাপবে। এছাড়াও মিলি ভোল্ট মিটার হতে পারে, মাইক্রো ভোল্ট মিটার হতে পারে। ভোল্ট মিটার তাহলে কীরকম কম্বিনেশানে থাকলো? প্যারালাল কম্বিনেশানে। কেন? প্যারালাল কম্বিনেশানে সব রোধগুলোরই দু প্রান্তের বিভব পতন সমান। তাহলে বর্তনীর যে বিভব পতন সেটাকে যদি ভোল্ট মিটারকে মাপতে হয় তাহলে তাকে প্যারালালে যোগ করতে হবে। আর প্যারালালে কি হয়? কারেন্ট কীভাবে ব্রাঞ্চিং হয় বলো তো? রোধের ব্যস্তানুপাতে। তাহলে যদি আমার গ্যালভানোমিটার বা আমার এই ভোল্ট মিটারে যদি রোধ কম হয়, তাহলে বর্তনীর যে মেন কারেন্ট তার বেশিরভাগটাই এসে কিন্তু কোথা দিয়ে ঢুকে পড়বে বলো তো? আমার গ্যালভানোমিটারে। তাহলে বর্তনীর যে মেন কারেন্ট বা মেন ভোল্টেজ ড্রপ, ধরো এখানে একটা রোধ আছে, রোধের এগেনস্টে ভোল্টেজ ড্রপ IR ছিল। এবারে এই I কারেন্ট এলো, আমি একটা গ্যালভানোমিটার লাগিয়েছি, এটা দিয়ে দেখা গেল I/2 কারেন্ট চলে গেল। তাহলে এখানে কিন্তু I/2 পড়ে থাকলো। তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কিন্তু এখন অর্ধেক হয়ে যাচ্ছে। যে ভোল্টেজ ড্রপ মাপতে চাইছিলাম তাকে অর্ধেক করে ফেললাম, এমন গ্যালভানোমিটার লাগালাম। এটা তো উপযুক্ত নয়। তাহলে কি হতে হবে? যেন এই ভোল্ট মিটারে মিনিমাম কারেন্ট যায়। মিনিমাম কারেন্ট যায় মানে তার রোধ খুব বেশি হতে হবে। তাই ভোল্ট মিটারের রোধ কিন্তু অনেক বেশি। এবং আদর্শ ভোল্ট মিটারের রোধ, আদর্শ ভোল্ট মিটার হতে পারে না যদিও, আদর্শ ভোল্ট মিটারের রোধ হলো অসীম ধরে নেওয়া হয়। এই ভোল্ট মিটার তাহলে তার রেঞ্জ বাড়াবো কী করে? ধরো একটা গ্যালভানোমিটার আছে, তাতে তার রোধ জি, তাতে I কারেন্ট যাচ্ছে। তাহলে সে কতটা ভোল্টেজ মাপছে দু বিন্দুর মধ্যে, A আর B এর মধ্যে? ভি যদি বিভব প্রভেদ হয় সমান IG। এবার সমান্তরালে যুক্ত হয়, তাহলে এখানে কি করব? উল্টো করব। এই রেঞ্জ বাড়াতে শ্রেণীতে উচ্চ রোধ যোগ করব, সিরিজে হাই রেজিস্ট্যান্স যোগ করব, সিরিজে প্লাস সিরিজে হাই রেজিস্ট্যান্স যোগ করব। সুতরাং হাই রেজিস্ট্যান্স যোগ করতে হবে শ্রেণী সমবায়ে। তাহলে কি হলো? এই ছিল জি, এর সঙ্গে আর একটা রেজিস্ট্যান্স আর যোগ করলাম, সেম কারেন্ট যাচ্ছে, I কারেন্টই যাচ্ছে। তাহলে এখন ভোল্টেজ ড্রপ কি হলো? আগে যদি ভি হয়, এখন ধরো ভোল্টেজ ড্রপ হয়ে গেল এন গুণ, তার মানে কত? NV। তাহলে ভি সমান IG ছিল, তাহলে এখন NV সমান সমান কত হলো? I × G+R। দেখো এটা 1 নম্বর সমীকরণ ছিল, এটা 2 নম্বর। 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করো তো দেখি কি দাঁড়ায়। 2/1। দেখো ভি আর NV, তাহলে এখানে N সমান G+R/G। আইটাও কেটে গেল। দেখো কারেন্টটা কিন্তু একই, আগেও যা ছিল এখনও কিন্তু তাই আছে। অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সমান সমান R/G+1। অতএব R সমান কী হবে? N-1 × G। সুতরাং যদি N গুণ বাড়াতে হয় ভোল্ট মিটারের রেঞ্জ, তাকে কী করতে হবে? তার সঙ্গে আমাদের একটা রোধ যোগ করতে হবে। কতটা রোধ যোগ করতে হবে? N-1 × G, যেখানে G হলো গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, অর্থাৎ আমার অ্যাকচুয়াল যে ভোল্ট মিটার ছিল তার রেজিস্ট্যান্স ছিল G। তাতেই যদি রেঞ্জ N গুণ বাড়াতে হয়, N গুণ, ধরো 1 ভোল্ট সে ভোল্টেজ মাপতে পারছিল, এবার সেই যন্ত্র দিয়ে আমি 10 ভোল্ট মাপতে চাই, তাহলে 10 গুণ N এর মান 10। তাহলে আমাকে কী করতে হবে? সিরিজে ওর রোধ, নিজের রোধ ধরো ছিল 100 ওহম, তাহলে সিরিজে 9 গুণ রোধ লাগাতে হবে। তার মানে ওর সঙ্গে সিরিজে 900 ওহম রোধ যদি আমি যোগ করে দিই, তাহলে এটা 10 ভোল্ট পর্যন্ত, পুরো ব্যবস্থাটা কিন্তু 10 ভোল্ট পর্যন্ত বিভব প্রভেদ মাপতে পারবে। এইবার যদি কেউ ভুলক্রমে অ্যামমিটারটাকে সার্কিটের সঙ্গে, ধরো এই একটা সার্কিট আছে, কারেন্ট যাচ্ছে, এখানে ভোল্ট মিটারটাকে লাগিয়ে দিল, আর সমান্তরালে এই রোধের সঙ্গে সমান্তরালে অ্যামমিটারটাকে লাগিয়ে দিল। এবার কি ঘটবে? প্রশ্ন এটাই। দেখো অ্যামমিটারের রেজিস্ট্যান্স কিন্তু খুব কম, আদর্শ অ্যামমিটারের 0। সুতরাং মেন কারেন্টটা অ্যামমিটারের মধ্যে দিয়ে চলে যাবে। আর 2 নম্বর, দেখো ভোল্ট মিটারের রোধ খুব বেশি, তার ফলে সার্কিটে কিন্তু সে সিরিজে যুক্ত, তুল্য রোধ অনেক বেড়ে যাবে। তাহলে মেন কারেন্টই কমে যাবে। ফার্স্ট অফ অল মেন কারেন্ট কমে গেল, যে কারেন্টকে মাপতে যাচ্ছে অ্যামমিটার, সে কারেন্ট কমে গেল, বেশিরভাগ কারেন্ট অ্যামমিটারে চলে গেল।
তাহলে অ্যামমিটারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। ভোল্ট মিটারেও আমার এখন অনেক কারেন্ট কম হলো, তার রেজিস্ট্যান্স অনেক বেশি, তার ফলে সেটাও পুড়ে যাওয়ার চান্স থাকবে। অ্যামমিটারও নষ্ট হয়ে যেতে পারে, ভোল্ট মিটারও নষ্ট হয়ে যেতে পারে ডিউ টু হিটিং এফেক্ট। নেক্সট আমরা এদের সেন্সিটিভিটি নিয়ে একটু আলোচনা করব, যে সেন্সিটিভিটি কী করব। তাহলে অ্যামমিটার কীরকম কানেকশানে থাকবে? সিরিজ কম্বিনেশানে। আদর্শ অ্যামমিটারের রোধ 0। অ্যামমিটারকে যদি আমি রেঞ্জ বাড়াতে চাই, রেজিস্ট্যান্স যোগ করব কীভাবে? প্যারালালে। সিরিজে যেহেতু এ যুক্ত থাকে উল্টো, প্যারালালে স্মল রেজিস্ট্যান্স, তাহলে শান্ট রেজিস্ট্যান্স যা যোগ করব G/n-1। অ্যামমিটার অ্যাম্পিয়ার এককে কারেন্টকে মাপতে পারে, একইভাবে আমরা মিলি অ্যামমিটার পেতে পারি, মাইক্রো অ্যামমিটার পেতে পারি। সব থেকে কম রোধ কিন্তু অ্যামমিটারের, কারণ অ্যামমিটারে বেশিরভাগ কারেন্টটা আমাকে শান্টে পাঠাতে হবে, তাই শান্টের রেজিস্ট্যান্স মিনিমাম, আর তুল্য রোধ তাহলে মিনিমাম হবে অ্যামমিটারের ক্ষেত্রে। মাইক্রো অ্যামমিটারের রোধ কিন্তু অনেক বেশি, অ্যামমিটারের রোধ সব থেকে কম। ভোল্ট মিটার প্যারালালে যুক্ত হয়, তাহলে ভোল্ট মিটারের রেঞ্জ বাড়াতে কী করব? সিরিজে হাই রেজিস্ট্যান্স যোগ করব, n গুণ সিরিজে হাই রেজিস্ট্যান্স যোগ করব, এবং আদর্শ ভোল্ট মিটার হলে রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি। এবার আমরা n গুণ যদি ভোল্টেজ মাপতে চাই, তাহলে আমরা যে রোধ যোগ করব ইন সিরিজ, সেটা G/n-1। এইবার রেঞ্জ ইনক্রিজ হয়ে গেল। এবার সেন্সিটিভিটি নিয়ে আমরা আগেও কথা বলেছি, কারেন্ট সেন্সিটিভিটি এবং ভোল্টেজ সেন্সিটিভিটি। ওই যে θ/I বলেছিলাম না, সেন্সিটিভিটি θ/I = nVA/C। এইখান থেকে আমরা একটু আলোচনা করে নিই যে θ/I = nVA/C। যন্ত্রের সেন্সিটিভিটি, কারেন্ট সেন্সিটিভিটি একে বলে। কাকে বলে? কারেন্ট সেন্সিটিভিটির একক হলো মিলিমিটার প্রতি মাইক্রো অ্যাম্পিয়ার। দেখো একটা মুভিং কয়েল গ্যালভানোমিটারে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে, এই যে এই ক্যাপিটাল ডি না, এই ক্যাপিটাল ডিটা 1 মিটার, তাহলে 1 মিটার দূরে রাখা স্কেলে আলোক রশ্মির বিক্ষেপ যত মিলিমিটার হবে সেটাই হলো ওই যন্ত্রের কারেন্ট সেন্সিটিভিটি। আর ভোল্টেজ সেন্সিটিভিটি তাহলে কী হবে? তার একক হলো মিলিমিটার প্রতি মাইক্রোভোল্ট। তার মানে তাতে 1 মাইক্রোভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি তার দুই প্রান্তের মধ্যে। 1 মিটার দূরে স্কেল, ক্যাপিটাল ডি এর মান কত? যন্ত্র থেকে 1 মিটার দূরে স্কেলে, ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্টে মাপছি, তাতে আলোক রশ্মির বিক্ষেপ যত মিলিমিটার হবে সেটাই হবে যন্ত্রের ভোল্টেজ সেন্সিটিভিটি। এবার এই সংক্রান্ত কয়েকটা অঙ্ক নিয়ে আমরা দেখব। এই লেসনের শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি। এখন যে অ্যামমিটার ভোল্টমিটারে যে থিওরি পড়লাম তার কিছু অ্যাপ্লিকেশান নিয়ে দেখব। প্রথম বলছে গ্যালভানোমিটার হ্যাজ রেজিস্ট্যান্স 5 ohm and full scale deflection is produced by 15 milliampere. What resistance may be connected in series to enable it to read 1.5 volt? দেখো এই গ্যালভানোমিটার আছে কত? 5 ওহমের, ওর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যেতে পারছে? 15 × 10⁻³ অ্যাম্পিয়ার। আমরা মিলিটিলি দেখবো না, একদম এইভাবে লিখে নেব। এবার কতটা রেজিস্ট্যান্স? দেখো এটা কনভার্সান হচ্ছে ভোল্ট মিটারে, সুতরাং আমাকে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে এবং ভোল্টেজ মাপবে 1.5 ভোল্ট। তাহলে আমাদের সিরিজে রেজিস্ট্যান্স লাগাতে হবে, একই কারেন্ট যাবে, দুজনের মধ্যে একই কারেন্ট। তাহলে ভোল্টেজ ড্রপ কত? R+5 ইন্টু কত? 15 × 10⁻³ V = IR, টোটাল রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট সমান কত মাপতে পারছে? কত? 1.5 ভোল্ট। তাহলে দিস শুড বি 1.5। তাহলে দেখো R+5 সমান কত? 1.5 / 15 × 10⁻³ -3। তাহলে কত হলো দেখো তো? দেখো এইখানে 10-এ কাটলো, 10⁻², 100। R+5 = 100, তাহলে R = 95 ওহম। তাহলে যে রেজিস্ট্যান্স লাগাবে সেটা হলো 95 ওহম। নেক্সট এবার কী বলছে? দ্য ডিফ্লেকশন ইন এ মুভিং কয়েল গ্যালভানোমিটার ফলস ফ্রম 50 ডিভিশন টু 10 ডিভিশন when a shunt of 12 ওহম ইজ অ্যাপ্লাইড। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার? দেখো এইগুলো এইভাবে করলে অনেক সুবিধে হয়ে যাবে। দেখো প্রথমে ছিল কত? 50 ডিভিশন, আর এখন কত হয়ে গেছে? 10 ডিভিশন। তাহলে দেখো আগে যদি আমার কী হয়েছিল? 5I কারেন্ট যাচ্ছিল, তাহলে এখন I কারেন্ট যাচ্ছে, তাহলে 4I কে নিয়েছে? শান্ট নিয়েছে। এবার বলেছে শান্টের রেজিস্ট্যান্স 12 ওহম, কারেন্টের অনুপাত 4:1, তাহলে রেজিস্ট্যান্সের অনুপাত
গ্যালভানোমিটারেরটা হবে 4 গুণ, শান্টের 1 গুণ, তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স শুড বি 48 ওহম। দেখো সমান্তরাল সমবায়, কারেন্ট যায় রোধের ব্যস্তানুপাতে, ভি ইকুয়ালস টু আই আর, দুটোর তো ভি কনস্ট্যান্ট, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু 1/r, তাহলে আয়ের যা রেশিও রোধের রেশিও তার ব্যস্তানুপাত হবে। আয়ের রেশিও কত? 1:4, তাহলে রোধ হবে 4:1, তাহলে গ্যালভানোমিটারের রোধ শান্টের রোধের 4 গুণ, সুতরাং সোদা রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার ইজ 48 ওহম। খুব সহজে আমরা দেখে দেখে বলে দিতে পারবো। নেক্সট প্রবলেম, টু ইনক্রিজ দ্য কারেন্ট সেন্সিটিভিটি। দেখো আমরা এইখানেতে আমরা কারেন্ট সেন্সিটিভিটির কথা গ্যালভানোমিটারের ক্ষেত্রে পড়েছি, এবং কারেন্ট সেন্সিটিভিটি টার্মটা আমরা দেখেছি যে থিটা বাই আই সমান এন বি এ বাই সি। দেখো এনটা কী ছিল? নাম্বার অফ টার্নস, বি ছিল যে ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি, এ ছিল এরিয়া অফ দ্য কয়েল, আর সি হলো কাপল পার ইউনিট টুইস্ট, মানে একক কোণে ঘোরার জন্য যে প্রত্যানয়ক দ্বন্দ্ব বল দিচ্ছিল ফসফর ব্রোঞ্জের রজ্জু। এই থিটা বাই আই এটা ছিল। এবার কি বলছে? কারেন্ট সেন্সিটিভিটি এটা ছিল একটা কিছু, এখন কত হয়েছে? টু ইনক্রিজ দ্য কারেন্ট সেন্সিটিভিটি বাই 50%। তাহলে থিটা বাই আই এটা ছিল এস, ধরো এখন 50% মানে 1.5 এস হলো। আচ্ছা এটাকে কীভাবে আমি বাড়াতে পারি? কাকে কাকে চেঞ্জ করে? দেখো বি আর সি এ আমার হাত দেওয়ার নেই, তাহলে এনটা হয়ে গেছে এন ড্যাস্ট, এটা হয়ে গেছে এ ড্যাস্ট ইন্টু বি বাই সি, এটাই 1.5 টাইমস আগেকার, কারণ 50% বেড়েছে। এইবার বলছে টু ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স টু টুয়াইস ইটস ইনিশিয়াল ভ্যালু, one have to increase the resistance to twice its initial magnitude, find the percentage change in voltage. দেখো ভোল্টেজ সেন্সিটিভিটির পার্সেন্টেজ চেঞ্জ, ভোল্টেজ সেন্সিটিভিটি মানে থিটা বাই ভি, মানে ধরো ফাই সমান থিটা বাই ভি ছিল, তার মানে আগে কত ছিল? এন বি এ বাই সি আর। এখন কত হয়েছে? এখন ধরো ফাই ড্যাস্ট হয়েছে, তাহলে কত হবে? এন ড্যাস্ট এ ড্যাস্ট বি বাই সি ইন্টু আরটা কত হয়ে গেছে? রেজিস্ট্যান্স হয়েছে কত? টোয়াইস, তাহলে 2r। তাহলে দেখো আগে এন বি, দেখো এখানে এন বি এ বাই সি ছিল এস, এর 1.5 টাইমস হলো এন ড্যাস্ট এ ড্যাস্ট বি বাই সি। দেখো বি বাই সি তুমি কেটে দিতে পারো, এন এ 1.5 গুণ হলো এন ড্যাস্ট এ ড্যাস্ট, তাহলে এন ড্যাস্ট এ ড্যাস্ট হলো এন এর 1.5 টাইমস, আর বাকি ফ্যাক্টর কিন্তু ঠিকই আছে, নিচে কত হয়ে গেছে? একটা 2, আর বাদ বাকিটা কিন্তু 5 থেকে যাচ্ছে। দেখো এন এ 1. মানে এন ড্যাস্ট এ ড্যাস্ট সমান 1.5, এনে বসিয়ে দিলাম, তাহলে এখানে হলো কত? 1.5 এন এ বি বাই 2 ইন্টু সি আর। দেখো তাহলে 1.5 বাই 2 ইন্টু এন বি এ বাই সি আর, এই যে এই ফ্যাক্টরটা এটাই তো ফাই, তার মানে 3/4 ফাই ড্যাশটা, মানে 75% হয়ে গেছে। তাহলে কমেছে কতটা? 25% সেন্সিটিভিটি ডিক্রিজ করবে। সো দেয়ার ইজ এ ডিক্রিজ ইন সেন্সিটিভিটি বাই 25%। এইবার আরেকটা অঙ্ক নিয়ে বলি। When a galvanometer is shunted by 5 ohm, the deflection is reduced to 1/6 of its original value. দেখো একটা গ্যালভানোমিটার আছে, তার সঙ্গে কি করেছি? ক ওহম শান্ট করেছি? 5 ওহম। এটা গ্যালভানোমিটার, তার সঙ্গে শান্ট যোগ করেছি কত ওহমের? 5 ওহমের। বলছে দ্য ডিফ্লেকশন ইজ রিডিউস টু 1/6, তার মানে আগে যদি 6i কারেন্ট যায়, এখন আই কারেন্ট যাবে, তাহলে আর 5i কারেন্ট চলে যাবে কোথায়? শান্টের মধ্যে দিয়ে। তাহলে দেখো এখন গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স তুমি এখানে যোগ করেছিলে 5 ওহম না, তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কি? শান্টের রেজিস্ট্যান্সের 5 গুণ, সো দ্য গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইজ 25 ওহম। এইবার কি বলছে? ইফ দ্য গ্যালভানোমিটার ইজ ফার্দার শান্টেড বাই 1 ওহম, 5 ওহম ছিল তার সঙ্গে 1 ওহম শান্ট, এরা প্যারালালে, 5 ওহম আর 1 ওহম যদি প্যারালালে থাকে তাহলে তুল্য রোধ কত হবে? গুণফল বাই যোগফল, 5 ইন্টু 1 বাই 5 প্লাস 1, তার মানে কত? 5-এর 6 ওহম। তাহলে এখন কি থাকলো দেখো তো? 25 ওহম। তার সঙ্গে এটা গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, তার সঙ্গে শান্ট, তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স হলো 25 ওহম, তার সঙ্গে কে আছে? শান্ট,
শান্ট কতটা 5/6 ওহম। তাহলে ওদের রেশিও কত? ওদের রেশিও কত? G/S 25/5/6, 150/5 মানে 30/1। তার মানে দেখো এখানে 31 কারেন্ট গেলে 1 ভাগ যাবে গ্যালভানোমিটারে, 30 ভাগ কিন্তু চলে যাবে শান্টে। তাহলে সেন্সিটিভিটি কি হয়ে গেছে? রিডিউসড বাই 131। সো দ্য ডিফ্লেকশন উইল বি রিডিউসড বাই 131। আগে কারেন্ট গেলে 1/31 অংশ কারেন্ট যাবে, তাহলে রিডিউসড বাই 1/31 টাইমস। নেক্সট লাস্ট পেজ, আজকের প্রবলেমের লাস্ট পেজ আমরা ধরছি এখন। কি বলছে এইখানে বলি, যদি সম্পূর্ণ ডিভিশনের ওপরে তোমাকে কথা না বলে তাহলে তোমাকে পুরো ডিভিশনের কথাটা ভেবে নিতে হবে। A galvanometer has 25 number of divisions, has a resistance of 100 ohm, a resistance 100 ohm, and for 4 into 10 to the power minus 4 ampere current there is a deflection of 1 division. 1 division নয়, 25 ডিভিশনে কত? 1 ডিভিশনে কত? 4 into 10 to the power minus 4 ampere। তাহলে 25 ডিভিশনে ইন্টু 25, তাহলে এত অ্যাম্পিয়ার কারেন্ট সে নিতে পারছে। ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড টু কনভার্ট ইট টু এ ভোল্টমিটার অফ 2.5 ভোল্ট। দেখো গ্যালভানোমিটার হ্যাভিং রেজিস্ট্যান্স 100 ওহম, তাহলে গ্যালভানোমিটারে 100 ওহম রেজিস্ট্যান্স আছে গ্যালভানোমিটার, তার সঙ্গে একে ভোল্ট মিটারে কনভার্ট করবে। তার মানে তুমি কি করেছো? একটা রোধ যোগ করেছো ভোল্ট মিটারে কনভার্সানে, কারেন্ট কিন্তু সেম যাবে। এই রেজিস্ট্যান্সের মান চাই, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কিন্তু 100 ওহম তোমার, তাহলে টোটাল রেজিস্ট্যান্স R প্লাস 100। কারেন্ট কতটা? এই যে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটাই কতটা মাপছে? এটাই কতটা মাপছে? 2.5 ভোল্ট পর্যন্ত মাপতে পারছে। তাহলে দেখো তো R প্লাস 100 সমান এই 10 টু দি পাওয়ার মাইনাস 2, নিচে নামলো উপরে উঠলো 100 হলো 2.5 ইন্টু এই যে এটা নিচে 10 টু দি পাওয়ার মাইনাস 2, ওপরে উঠলে 10 টু দি পাওয়ার 2, 2.5কে 10 টু দি পাওয়ার 2 দিয়ে যদি গুণ করো তাহলে দিস ইজ 250। তাহলে R সমান কত? 250 থেকে 100 বাদ যাক 150 ওহম। সো দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার ইজ 150 ওহম। কেন আগেই বলেছি, আগেও গ্যালভানোমিটারে যা কারেন্ট যেত এখন কম্বিনেশনেও কিন্তু সেই কারেন্ট যাবে, সেম কারেন্ট যাবে। দেখো তুমি বেসিক থিওরিতে সেই জায়গা দিয়েই শুরু করেছিলাম। লাস্ট অঙ্ক, পুরো যদি ডিভিশন না থাকে তখন আমরা অঙ্কগুলো কি করব সেটাই এই অঙ্কে প্রতিফলিত হবে। এবারে যে অঙ্কটা আমরা বলতে যাচ্ছি, দ্য টোটাল নাম্বার অফ ডিভিশনস অফ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার ইজ 150। ইটস কারেন্ট সেন্সিটিভিটি ইজ 10 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার। দেখো 150 ঘরে কত? 10 ঘরে 1 মিলি অ্যাম্পিয়ার, 10 ডিভিশনে মাপছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাই বলতো 150 ডিভিশন কত মাপবে? তার মানে 1/10 ইন্টু 150 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই যন্ত্র কতটা মাপতে পারছে কারেন্ট? 15 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্ড ভোল্টেজ সেন্সিটিভিটি 2 ডিভিশন পার 1 মিলি ভোল্ট। তার মানে দেখো 2 ঘর ডিভিশন দিচ্ছে, 2 ডিভিশন ডিফ্লেকশন দিচ্ছে 1 মিলি ভোল্টে, তাহলে 1 ডিভিশন ডিফ্লেকশন দিচ্ছে 1/2 মিলি ভোল্টে। তাহলে কতগুলো ডিভিশন? 150। সুতরাং যদি আমার অপূর্ণ কিছু ডিভিশন থাকে এততে এত, তাহলে সম্পূর্ণ ডিভিশনে ডিফ্লেকশন কত সে অনুযায়ী কতটা ভোল্টেজ মাপতে পারছে, কতটা কারেন্ট মাপতে পারছে, তা থেকে তার রোধ কতখানি এগুলো বের করবো আমরা। তাহলে কত হলো? 150 ইন্টু 1/2, তার মানে কত দূর ভোল্টেজ মাপতে পারছে? 75 মিলি ভোল্ট। তাহলে দিস ইজ ভি, ম্যাক্সিমাম ভি মেজার্ড বাই দ্য ইনস্ট্রুমেন্ট। This is maximum I measured by the instrument. What is the resistance of the instrument? R equals to, very simple, V by I. What is V? 75 মিলিতে আছে, এটাও 15 মিলিতে, মিলি ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার, মিলি বাদ চলে গেল, তাহলে 5 ওহম। তাহলে R এর মান হলো 5 ওহম। ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড টু ইনক্রিজ দ্য ভোল্টেজ সেন্সিটিভিটি 1 ডিভিশন পার 1 ভোল্ট। কত দূর মাপবে? 1 ডিভিশন পার 1 ভোল্ট। আমি বলেছি 1 ডিভিশন নিয়ে হবে না, কতগুলো ডিভিশন আছে? মোট কতগুলো? 150টা। তাহলে কত দূর মাপবে? 1 ডিভিশনে 1 ভোল্ট, তাহলে 150 ডিভিশনে 150 ভোল্ট, তাহলে এই মাপছে 150 ভোল্ট মাপবে। এর সঙ্গে রেজিস্ট্যান্স যোগ করবে, কতটা? ধরি R রেজিস্ট্যান্স যোগ করেছি, তাহলে কম্বিনেশনের মোট রেজিস্ট্যান্স কত? R প্লাস 5। কিন্তু যন্ত্র কতটা কারেন্ট নেয়? 15 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং আমার এইখানে হলো এই গ্যালভানোমিটার, তার সঙ্গে রোধ R নিলাম, এদের কিন্তু কারেন্ট নেওয়ার কারেন্ট ক্যাপাসিটি ম্যাক্সিমাম 15 মিলি অ্যাম্পিয়ার, সেটাই নিলাম।
তাহলে আর প্লাস 5 ইন্টু কতটা কারেন্ট, 15 মিলি অ্যাম্পিয়ার, 15 ইন্টু 10⁻³ কত ভোল্টেজ মাপতে পারছে, মোট 150 ভোল্ট, টোটাল 150 ভোল্ট। তা দেখো তো আর প্লাস 5 সমান কত, কীভাবে ক্যালকুলেশন করছি এটা সবসময় লক্ষ্য রাখবে। আর প্লাস 5কে কিন্তু আমি ফেলে রেখে দিলাম, 10⁻³ থাকলো, দেখো এখানে 10-এ কাটলো, 10⁻³ ওপরে উঠলে +3, সো 10⁻⁴ মানে 10,000। তাহলে আর এর মান 10,000 থেকে 5 বাদ, তার মানে 9,995 ওহম। সো দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড উইথ দ্য গ্যালভেনোমিটার to increase its sensitivity, voltage sensitivity to 1 division per 1 volt is 9995 ohm, 9995 ohm. That is our answer. এখানে আমাদের এই লেসনটা শেষ করছি।